আসসালামু আলাইকুম সবাইকে। জিরো টু ডিএমসিয়ান প্রোগ্রামে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন নিয়ে পড়ালেখা করব। সো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কিছু কথা বলি যে আমাদের ক্লাসগুলো আমরা কিভাবে সাজিয়েছি। আমাদের ক্লাসগুলোকে আমরা কয়েকটা প্যাটার্নে সাজাইছি। কি প্যাটার্ন? ফার্স্টে আমরা তোমাদেরকে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিকের একটা লিস্ট দিব। সেই টপিক থেকে তুমি কিভাবে এইচএসসি এবং তোমার অ্যাডমিশনের মধ্যে একটা মিলবন্ধন করতে পারবা সেটা তুমি বুঝতে পারবা। সো দেখো আমরা কিভাবে এটা দেওয়া হয়েছে। সো এখানে দেখো আমাদের টপিকের নাম বলা হয়েছে, এক্সামের ইম্পর্টেন্স দেওয়া আছে, এইচএসসি এক্সামের ইম্পর্টেন্স বলে দেওয়া হয়েছে এবং মেডিকেল এক্সামের ইম্পর্টেন্স বলে দেওয়া হয়েছে। সো তুমি মনে করতে পারো যে ভাইয়া আমার এই টাইমে এসে অ্যাডমিশন প্রিপারেশনটা কি সম্পূর্ণ নতুন পড়া নাকি? আসলে নতুন পড়া না, পুরোনো পড়াগুলোই ঝালাই করে নেওয়া। সো আমরা সেই জিনিসটাই দেখবো। সো এখানে দেখো ভালো একটা টপিকের লিস্ট বলা আছে। বায়ুমণ্ডলের স্তর থেকে এইচএসসিতে অতটা ইম্পর্টেন্ট সেটা না, আমরা জানি। অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনে এটা খুবই ইম্পর্টেন্ট। এসটিপি এসএটিপি থেকেও সেম ব্যাপারটা। এখন তারপরে আসো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এখান থেকে মেডিকেলেও টুকটাক কোশ্চিন আসে, তাই 1 স্টার দেওয়া হয়েছে। আর কিন্তু এটা এইচএসসির দিয়ে যারা প্রিপারেশন নিচ্ছি তারা জানি এটা ট্রিপল স্টার টপিক। তারপরে আমাদের এরকম ভাবে বেশ কিছু টপিক আছে, আমরা আশা করি সেই জিনিসটা বুঝতে পারবো। আমাদের আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, গ্যাস সিলিন্ডার জাতকরণে গ্যাস সূত্রের প্রয়োগ, এইটা তোমরা দেখবে এইচএসসিতে একটু স্কিপ করায়, কিন্তু এখান থেকে মেডিকেল অ্যাডমিশনে কিন্তু বেশ কোশ্চিন আসে, ট্রিপল স্টার দেওয়া আছে। গ্রিন হাউস গ্যাস ট্রিপল স্টার অবশ্যই থাকবে মেডিকেলে। অ্যাসিড বৃষ্টি পার্টটা থেকে এখানে একটা স্টার কোনো কারণে পড়ে গেছে, এটা আমি 2টা স্টার বা 3টা স্টার দিয়ে দিতে পারি। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। মেডিকেলে বিগত বছরে অ্যাসিড বৃষ্টিতে কোন উপাদানগুলো থেকে কোশ্চেন কিন্তু আসতে দেখা গেছে। বিওডি সিওডি টিডিএস থেকে এটা ওভারঅল সবই ইম্পর্টেন্ট। সো আমরা যেই জিনিসগুলোতে ফোকাস করছি এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এছাড়াও কয়েকটা জিনিস আছে, যেমন অ্যাসিড বেজের থিওরির মধ্যে অনুবন্ধী পার্টটা, এটা কিন্তু সব জায়গায় ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আমরা কোশ্চেন সলভিং এর মধ্যে আবার দেখে নিব। সো আশা করি এই ক্লাসটা করলে তুমি একাডেমিক এবং অ্যাডমিশনের মধ্যে একটা সেতু বন্ধন করে পড়ালেখা করতে পারবে এবং অ্যাডমিশনের জার্নিতে 3 মাসের উপর প্রেসার না দিয়ে তুমি আগে থেকে অনেক এগিয়ে থাকতে পারবে। সো চলো আমরা তাহলে শুরু করব। আমাদের ক্লাস প্যাটার্নটা এরকম হবে, আমরা একটা কোশ্চেন নিব বিগত বছরের, কোশ্চেনটা নিজে আগে ট্রাই করব, সেটার এক্সপ্লেনেশন আমি ব্যাখ্যা করব, তারপর সেটা সলভ সহ সবকিছু আমরা দেখে নিব। সো ইনশাআল্লাহ আমাদের একটা কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন, অনুরূপ কোশ্চেন সলভ হয়ে যাবে। সো আমরা শুরু করতেছি। প্রথম কোশ্চেন, বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? ভালো করে খেয়াল করো, গ্রহণযোগ্য মাত্রা বলছে, ঠিক আছে? গ্রহণযোগ্য মাত্রা বলছে। সো আমরা এই কোশ্চেনটা যদি দেখি, এটা হচ্ছে মেডিকেল 24-25 একদম রিসেন্টে এই বছরের কোশ্চেন। তাহলে আমরা একটু দেখি যে গ্রহণযোগ্য মাত্রা কিভাবে আমরা চিন্তা করতে পারি। তুমি 2টা জিনিস হয়তো জানো যে আমাদের আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা যখন বলবে, একটা আছে হচ্ছে গ্রহণযোগ্য মাত্রা। সো গ্রহণযোগ্য মাত্রা আমাদের, বা নিরাপদ মাত্রা, এটাকে নিরাপদ মাত্রাও বলা যেতে পারে, এটাকে বলা হয় নিরাপদ মাত্রা। সো নিরাপদ মাত্রা হিসেবে আমাদের এটা জানি 0.01 মিলিগ্রাম পার লিটার। কেন ভাই মিলিগ্রাম পার লিটার লিখলেন? কারণ এই মিলিগ্রাম পার লিটার যে কথা, পিপিএম কিন্তু একই কথা। আরেকটা আছে হচ্ছে সর্বোচ্চ সহনশীল মাত্রা। আর একটা কি আছে? সহনশীল মাত্রা, মানে যেটা তুমি সর্বোচ্চ পর্যন্ত সহ্য করা যায়, এর উপর গেলে সেটা আর সহ্য করা যায় না। অনেক রকম আমাদের ব্ল্যাক ফুট ডিজিজ, আর্সেনিকোসিস, নানা রকম রোগ হয় আর্সেনিকের কারণে। সেই মাত্রাটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, অথবা এইটাকে আমরা বলে থাকি পিপিএম। তো আমাদেরটা কি আসছে কোশ্চেনটা? গ্রহণযোগ্য মাত্রা বা নিরাপদ মাত্রা, সেটা হচ্ছে 0.01 ppm। সো আমরা আশা করি বুঝতে পেরেছি এই ধরনের কোশ্চেনগুলো আমরা যাতে পারি সেই জিনিসটা মাথায় রাখবো। সো দেখো এই যে 0.01 ppm আমাদেরকে যেটাই বলছিলাম ওটা বলা আছে যে আমাদের নিরাপদ মাত্রা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে 0.01 মিলিগ্রাম পার লিটার। আর সর্বোচ্চ সহনশীল মাত্রা, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, এটাকে বলা হয় টিএলভি, এটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার। ঠিক আছে, অবশ্যই মনে রাখবো 2টা ভ্যালু যাতে আমাদের উল্টাই না যায়। ওকে, সো আমরা নেক্সট আরেকটায় যাচ্ছি। নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? গ্রিনহাউস গ্যাস অনেকগুলোই আছে, খেয়াল করো কোশ্চেনের প্যাটার্নটা। প্রধান গ্রিনহাউস গ্যাস যদি বলে, অলওয়েজ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড। কেন কার্বন ডাইঅক্সাইড? গ্রিনহাউস গ্যাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সো কার্বন ডাইঅক্সাইডটা আমাদের সবচেয়ে বেশি। এখন আমি তোমাদের কিছু ব্যাপার বলে দিই, আমাদের গ্রিনহাউস গ্যাসগুলো একটু মনে রাখবো। কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে আমাদের মিথেন আছে, মিথেনের পরে সিএফসি, ওজোন,
N2O N2O তারপরে জলীয় বাষ্প বা হচ্ছে পানি, এরকম একটা প্যাটার্নে আছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি আমাদের পার্সেন্টেজ বা গ্লোবাল ওয়ার্মিং এর ভূমিকা যদি চিন্তা করি, এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 50%, মিথেন হচ্ছে 19%, CFC হচ্ছে 16%, ওজন হচ্ছে 8%, N2O হচ্ছে 5%, বাকি কত থাকে 50। তুমি যদি সবগুলো যোগ করো 19 আসলে 35, আর এটা হচ্ছে 35 আর 48 43 48, আর এটা থাকে মাত্র 2%, ঠিক আছে। সো এইভাবে মনে না থাকলে লাস্টে এটা হিসাব করে নিবা। সো দেখো সব থেকে বেশি ভূমিকা রাখছে কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে দুই প্যাটার্নের কোশ্চেন তুমি ফেস করবা, একটা হচ্ছে সবচেয়ে প্রধান গ্রিন হাউস গ্যাস, আর একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস কোনগুলা। সো এই 6টা, ঠিক আছে। সো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হবে। ওকে, সো নেক্সট আমরা আরেকটা যাচ্ছি, এটা দেখো ব্যাখ্যাগুলো বলা আছে। সো গ্রিন হাউস গ্যাসের যে ব্যাপারটা থাকে, গ্রিন হাউস একটা হচ্ছে কাচের ঘর, কাচের ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে, সূর্যের আলো প্রবেশ করার পরে সেটা আর বিকিরিত হতে পারে না, ট্র্যাপ হয়ে যায়। মহাবিশ্বেও এই ঘটনাটাই ঘটে যে আমাদের সূর্যের আলো প্রবেশ করে ঠিকই, তাপমাত্রা বাড়ে, কিন্তু এই তাপমাত্রাটা বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যেতে পারে না। এই জিনিসটাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। সো আইআর রশ্মিটা বিকিরিত হয় এখানে, ঠিক আছে। উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গযুক্ত আইআর রশ্মি বিকিরণ করে, যেটা কাচের ঘরের ভেতর থেকে আর বাইরে বেরোতে পারে না, আইআর রশ্মি কাচ ভেদ করতে পারে না। সো এই জিনিসগুলোই বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইডকে প্রধান গ্রিন হাউস গ্যাস বলা হয়। এই জিনিসটা আমাদের কোশ্চেনে চলে আসছে। নেক্সট আমরা আরেকটা যাচ্ছি, এটা আমি বলছিলাম অ্যাসিড বৃষ্টি থেকে কোশ্চেন আসে। দেখো মেডিকেল 24-25 আসছে, কোন বায়ু দূষক অ্যাসিড বৃষ্টি ঘটায়। সো আমি তোমাকে কয়েকটা কথা বলে দিই। অ্যাসিড বৃষ্টি কথাটা বললে দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর একটা হচ্ছে কি ভাইয়া আমার নাইট্রিক অ্যাসিড। প্রশ্ন হচ্ছে ভাইয়া সালফিউরিক অ্যাসিডটা কোথা থেকে আসে? সালফারের অক্সাইড থেকে আসে, সালফারের অক্সাইড থেকে আসে। নাইট্রিক অ্যাসিডটা কোথা থেকে আসে? নাইট্রোজেনের অক্সাইড থেকে আসে। সো এখন সালফারের অক্সাইড কি কি আছে? সালফার ডাইঅক্সাইড আছে, সালফার ট্রাইঅক্সাইড আছে, আর নাইট্রোজেনের অক্সাইডে দেখো N2O কিন্তু এখানে আছে। সো এখানে ম্যাক্সিমাম N2O-টা আসে, ঠিক আছে। সরি N2O বলতেছি, NO2-টা আসে, NO2 এইটা হচ্ছে, এইটা থেকে বড় নাইট্রিক অ্যাসিডটার জেনারেল ফর্মটা আসে। সো এখন আমরা তাহলে একটু চিন্তা করি, আমাদের সালফার ডাইঅক্সাইড ট্রাইঅক্সাইড কোনটা আছে? সালফার ট্রাইঅক্সাইড আছে, সালফিউরিক অ্যাসিড নাই, অপশনে নাই, তাহলে দাগাইতে পারছি না। নাইট্রিক অ্যাসিড নাই, দাগাইতে পারছি না। সালফার ট্রাইঅক্সাইড আছে, ওকে। ডাইঅক্সাইড থাকলে ডাইঅক্সাইড দিতাম, ট্রাইঅক্সাইড আছে, সো এইটা দাগাচ্ছি। কিন্তু কার্বন ডাইঅক্সাইড না, N2O না, NO2 থাকলে হয়তো দাগাইতাম, কার্বন মনোক্সাইডও না। সো আমরা আশা করি বুঝতে পারছি অ্যাসিড বৃষ্টি রিলেটেড কোশ্চেন আসলে এইগুলো আমরা করব। আরেকটা বিষয় মনে রাখবো যে অ্যাসিড বৃষ্টির পিএইচটা কত। অ্যাসিড বৃষ্টির পিএইচ ভ্যালুটা থাকবে হচ্ছে এরকম 5.6 বা এর কম, 5.6 বা এর কম। 5.6 থাকলেও সেটা কিন্তু অ্যাসিড বৃষ্টি, আমরা এটা মাথায় রাখবো। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেনে। সো এখানে সালফার ডাইঅক্সাইড এবং ট্রাইঅক্সাইডের বেশ কিছু ব্যাখ্যা বা উৎসগুলো বলা আছে, কোথা কোথা থেকে আমরা পাই। সো আমরা হচ্ছে যেই ফ্যাক্টরিগুলো বা কলকারখানাগুলো বাংলাদেশে আছে, মূলত সালফার ঘটিত বজ্র পদার্থ বেশি পাওয়া যায়। দেখো এখানে অনেক কিছু বলা আছে, পেপার, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিভিন্ন ধাতু নিষ্কাশন প্ল্যান্ট, এইসব জায়গাগুলো। এখন ক্ষতিকর প্রভাব হিসেবে কিন্তু কিছু ব্যাপার আছে যেটা ফুসফুসে প্রদাহ সৃষ্টি করতেছে, মানুষের ভয়ঙ্কর গ্যাস মানবদেহে বিভিন্ন রকম ঝামেলা করতেছে, ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃতকে ক্ষতিগ্রস্ত করে। সো এগুলো যা জানার জন্য আমরা দিছি, তোমরা অবশ্যই এগুলো একটু পড়বা, ঠিক আছে। অবশ্যই এগুলো একটু দেখবা, তবে মূল জিনিসটা আমি ক্লাসে দেখাই দিচ্ছি। ওকে, নিচের কোনটি উভধর্মী যৌগ? উভধর্মী মানে একটা কথা মনে রাখবা, এটা অম্ল হিসেবেও কাজ করবে, এটা অম্ল হিসেবেও কাজ করবে, এটা ক্ষার হিসেবেও কাজ করবে। এখন আমি কয়েকটা নাম বলে দিই। এই কোশ্চিনটা কোথা থেকে আসছে? এই কোশ্চিনটা আসলে আসছে তোমার ব্রোনিস্টের লাউরি অ্যাসিড বেস আছে না, ওখান থেকে। সো এটাকে ইংলিশে বলা হয় অ্যাম্ফোটেরিক। ইংলিশে কি বলা হয়? অ্যাম্ফোটেরিক বা উভধর্মী পদার্থ। সেইটা একটু মুখস্থ রাখলে তোমাদের জীবন অনেক ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে দেখো পানি, তারপরে HSO4-, এটাকে বলা হয় বাইসালফেট, তারপর বাইসালফাইড HS-, তারপর বাইকার্বনেট, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের উভধর্মী হিসেবে কাজ করে। এরা যখন অম্লর সাথে বিক্রিয়া করে তখন ক্ষার হিসেবে কাজ করে, যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন অম্ল হিসেবে কাজ করে, ঠিক আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো এইখান থেকে কোশ্চেনটা আসছে, নিচের কোনটি হচ্ছে উভধর্মী যৌগ। সো উভধর্মী যৌগের মধ্যে দেখো NH3, NH4, H3O+, এই কয়েকটার মধ্যে জাস্ট এখানে কি আছে? পানি আছে। এই কয়েকটার মধ্যে এখানে জাস্ট কি আছে? পানি আছে। সো এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আরেকটা আমি বলে দিচ্ছি,
H2PO4 মাইনাস, আর একটা হচ্ছে HPO4 2 মাইনাস। তো এইগুলোও কিন্তু আমার উভধর্মী হিসেবে কাজ করে। তোমরা হাজারিনাক্সের বইটাই যদি ব্রোনিস্টের লাউরি অ্যাসিড পার্টটায় যাও দেখবা এটা হচ্ছে উভধর্মী যৌগ হিসেবে কাজ করে এবং বেশ ভালোভাবে এক্সাম্পলগুলো দেওয়া আছে। তো আমরা বুঝতে পারছি, আশা করি এগুলো আমরা একটু মুখস্থ রাখবো, তাহলে ইজি হবে। একদম রিসেন্ট ইয়ারের কোশ্চেন। ওকে, উভধর্মী যৌগ হিসেবে এই যে উদাহরণগুলো দেওয়া আছে, জাস্ট এইগুলো একটু কষ্ট করে আমাদেরকে মনে রাখা লাগবে। ওকে, সো নেক্সট আমরা যাচ্ছি মানবদেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদনে বাধাপ্রাপ্ত হয়। সো এই যে কোন ধাতুর কারণে কোন রোগ হয়, এই জিনিসটা মনে রাখবা। আমাদের বইয়ের একদম পরিবেশ রসায়নের লাস্টের দিকে যে টপিকটা, সেই টপিকের কোশ্চিন এগুলো হচ্ছে ভারী ধাতুর কারণে আমাদের বিভিন্ন প্রকার রোগ হয়, যার মধ্যে যদি হিমোগ্লোবিনের কথাটা আসে, এটা মনে রাখবা। হিমোগ্লোবিনের ব্যাপারটা যদি আসে, সেই ক্ষেত্রে আমার ক্রোমিয়ামটা হচ্ছে মেইন রিজন। সো ক্রোমিয়ামের কারণে মানব শরীরে Fe2 উৎপাদন বা শোষণ বাধাগ্রস্ত হয়। Fe2 যদি বাধাগ্রস্ত হয়, তাহলে এই জায়গায় হিমোগ্লোবিনটা উৎপন্ন হয় না। হিমোগ্লোবিন যদি উৎপন্ন না হয়, তাহলে আমাদের রক্ত শূন্যতা বা অ্যানিমিয়ার দেখা যায়। সো রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দেখা যায়। সো এই যে হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না কোন ধাতুর কারণে? ক্রোমিয়ামের কারণে। সো কি বলছে, কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। তুমি এখানে দুইটা জিনিস ভুল করতে পারো, এখানে দুইটা মৌল কানেক্টেড, একটা হচ্ছে আয়রন, একটা ক্রোমিয়াম। ক্রোমিয়ামের কারণে আয়রন শোষণে বাধা পায়, তাহলে কোনটার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে? ক্রোমিয়ামের কারণে, নট আয়রন কিন্তু। সো আমাদের কিন্তু এটা 24-25-এ আসছে। যারা ফুল সিলেবাস শর্ট সিলেবাস নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকো, দেখো এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাস থেকে কোশ্চেনটা আসছে। সো মেডিকেলের জন্য কোনো শর্ট ফুল নাই, সব পড়া লাগবে, জিনিসটা মাথায় রাখবো। সো এটা হচ্ছে ক্রোমিয়াম, বুঝতে পারছি। আচ্ছা, আরো ভারী ধাতু কয়েকটা নাম আমি বলে দিচ্ছি। একটা তো আমরা পরিচিত হয়ে গেছি অলরেডি, আর্সেনিক। তারপরে আমাদের মনে রাখা লাগবে লেড, ক্যাডমিয়াম, মার্কারি, ক্রোমিয়াম। ঠিক আছে, এইগুলো বইয়ে মোটামুটি খুব কমন। এছাড়াও দেখবা স্বর্ণ, অরাম, এই জিনিসটাও মোটামুটি তোমাদের কিন্তু সামনে আসবে। সো এইগুলোকে বলা হয় হচ্ছে ভারী ধাতু। এইগুলো, এটা নিয়েও কিন্তু কোশ্চেন আছে। আমি সামনে কিন্তু এটা পাইলে কনসেপ্ট বাদে কিন্তু আমি জাস্ট পড়ায় চলে যাব। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখবা। ওকে, সো আমাদের এটা হবে ক্রোমিয়াম অ্যান্সার। তো ক্রোমিয়ামের কারণে কি কি হয় সেগুলো বলা আছে। যেটা আমাদের আসছে এই যে ক্রোমিয়ামের অধিক ক্রোমিয়াম দূষণের ফলে আরবিসিতে লৌহ শোষণ বাধাগ্রস্ত হয়। Fe2+, 3+ বা 2+, এটাও দেখা লাগবে। অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা যায়। এছাড়াও আমাদের ক্রোমিয়াম কার্সিনোজেন, মানে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। ওকে, নিচের কোন বর্ণটি পরিবেশ দূষকের প্রতীক? পরিবেশ দূষকের প্রতীক এই পার্টটা আমরা যদি বলি, আমাদের এই পার্টটা 9-10 বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, টক্সিক হলে টি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আমাদের যদি কোরোসিভ হয়, ক্ষয়কারী হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকর হলে সেটা এন দ্বারা প্রকাশ করা হইতো। এন দ্বারা পরিবেশের জন্য ক্ষতিকরের যে চিহ্নটা, সেটার মধ্যে কিন্তু একটা জিনিস ছিল যে ওই যে আমাদের গাছে পাতা নাই এবং মাছ পানির উপরে, পানির একটা পৃষ্ঠ আছে, পানির উপর থেকে উপরে হা করে আছে, তো পরিবেশের জন্য ক্ষতিকর। সো এটা হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। সি দ্বারা কোনটা? সি দ্বারা বোঝানো হয় কোরোসিভ, মানে ক্ষয়কারী পদার্থ। টি দ্বারা কি বোঝানো হয়? টক্সিক। ঠিক আছে, আর ও দ্বারা কি বোঝানো হয়? হচ্ছে অক্সিডেশন হয়ে যেতে পারে, অক্সিডেন্ট গুলা, জারক পদার্থগুলা। সো আমাদের এন হবে কারেক্ট অ্যান্সার। আমরা আশা করি বুঝতে পারছি পুরো জিনিসটা। সো এখানে বলা আছে যে হ্যাজার্ড সিম্বলে মরা মাছ এবং মরা গাছ বিদ্যমান, এবং উদাহরণ হিসেবে বিভিন্ন গ্যাস, কীটনাশক, এগুলোর উদাহরণ আছে। সো এই কোশ্চেনটা আসছে কত সালে? আসছে হচ্ছে 24-25-এ। কোশ্চেনটার মূল হিস্ট্রি যদি তুমি খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এসএসসির বইয়েও তুমি পাবা এবং এইচএসসির বইয়েও তুমি পাবা। সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের লাস্টে কিছু হ্যাজার্ড সিম্বল আছে, ওইখানে আসলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের কোশ্চেন এটা। ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবো আমরা। ওকে, সো নেক্সট আমরা যাচ্ছি বায়ুতে H2S, হাইড্রোজেন সালফাইডের ppm মাত্রা মানুষের জন্য প্রাণঘাতী। আচ্ছা, মানুষের জন্য প্রাণঘাতী যেটা, সেটা হচ্ছে মনে রাখবা হাইড্রোজেন সালফাইড খুবই ক্ষতিকর। ওই যে সালফার যুক্ত, একটু আগেই দেখছো, মানুষের শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে, আমাদের শ্বাসতন্ত্র মানে শ্বাস নেওয়ার ক্ষেত্রে বেশ বাধা সৃষ্টি করে। সো এই হাইড্রোজেন সালফাইড যদি 50 ppm হয়ে যায়, এটা মানবদেহের জন্য, মানুষের জন্য প্রাণঘাতী। এছাড়া যদি তুমি নিরাপদ মাত্রা হিসেবে চিন্তা করো বা হচ্ছে একদমই একটা ভ্যালু তো থাকে, সেটা হচ্ছে 0.002 ppm, যেটা আমার এখানে বলা আছে 0.002
0.0002 ppm, এটাকে বলা হয় টিএলভি মানে থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, অনুমোদিত মাত্রা। আর 50 ppm মানুষের জন্য প্রাণঘাতী, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। নেক্সট, কোন গ্যাস দ্বয়ের ব্যাপনের হার সমান? সো ব্যাপনের সূত্রটা কে দিছে? গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র অনুযায়ী আমরা জানি কোন গ্যাসের ব্যাপন হার আর ইজ প্রপোর্শনাল টু ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর ঘনত্ব আর ভর ব্যাপারটা অনেকটা সিমিলার, তো আমরা এটাকে ভর দ্বারাও ডিনোট করতে পারি। সো এখন তুমি একটা বিষয় বুঝলা, যার ভর কম তার ব্যাপন হার বেশি, এই জিনিসটা একটু মাথায় রাখবা, যার ভর কম তার ব্যাপন হার বেশি। কিন্তু এখানে আমাকে কি বলছে? সমান। তাহলে কি হবে? ব্যাপন হার সমান হইতে গেলে তাহলে ভর সমান হইতে হবে। তাহলে কন্ডিশনটা কি? ভর সমান হলে ব্যাপন হার সমান হবে। সো ভর কার কার সমান হইতে পারে? C2H4 আর O2। সো N2 আর O2। C2H4 মানে 12 12 24 আর 28, অক্সিজেনের হচ্ছে 32, তাহলে এটা হচ্ছে না। নাইট্রোজেন হচ্ছে 28, অক্সিজেনের 32, এটা হচ্ছে না। নাইট্রোজেন আর কার্বন মনোক্সাইড 14 14 28 নাইট্রোজেনের, কার্বন মনোক্সাইড 12 আর 16 28, এইটা 28 28 মিলে গেছে, তাহলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। আমরা আশা করি বুঝতে পেরেছি। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এটা, ভর যার কম তার ব্যাপন হার বেশি, কিন্তু আমাকে বলছে সমান, তাহলে আমি দুইটার ইকুয়াল ভর যেটা পাবো এটাই হবে কারেক্ট অ্যান্সার। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। সো নেক্সট আমরা আরেকটায় যাচ্ছি। সো এখানে অনেক কথা বলা আছে, আমি যে জিনিসটা বললাম, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র হচ্ছে স্থির চাপে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার মোলার ভর বা তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। সো এই জিনিসটাই মনে রাখবা। সো এই জিনিসটা মনে রাখলে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়? বজ্রপাত যখন হয় তখন বাতাসে বা আমাদের পরিবেশে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, মানে তাপ উৎপন্ন হয় প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে প্রডিউস হয়। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি যে নিষ্ক্রিয় গ্যাসটা থাকে, নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন পরিবেশের অক্সিজেনের সাথে রিয়াকশন করে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে শোষণ করে সেটা 2NO অক্সাইডটা তৈরি করতেছে। এখানে যে ব্যাপারটা, এই বিক্রিয়াটা একটা কি বিক্রিয়া? যেহেতু 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ শোষিত হচ্ছে, এই বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। এই কোশ্চেনটাও রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে যে অনেকবার পাবা, যে নাইট্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে 2NO তৈরি করতেছে, যে গ্যাসটা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উৎপন্ন হচ্ছে, এটা তাপহারী। এখন প্রশ্ন হচ্ছে কোন উপাদানটা সক্রিয় হলো? নাইট্রোজেন পরিবেশে থাকে সবচেয়ে বেশি পরিমাণে, 78.09%, আর অক্সিজেন থাকে হচ্ছে 20.94%। সো এই যে পরিমাণটা নাইট্রোজেন এখানে সবচেয়ে বেশি আছে এবং নিষ্ক্রিয় আকারে ছিল, এটা সক্রিয় হয়ে গেল কার কারণে? তাপমাত্রার কারণে। সো এখানে অ্যান্সারটা কি হবে? নাইট্রোজেন সক্রিয় হয়ে আমাদের 2NO নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে। সো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আশা করি বিক্রিয়াটাও আমি দেখাই দিছি, তোমরা বুঝতে পেরেছো। নেক্সটে আমরা যাচ্ছি, এগুলো ম্যাথ। সো আমরা একটা প্যাটার্ন অনুসরণ করব। আমরা আমাদের এক্সামে যেমন থিওরি পার্টটা দাগায় চলে যাব, ম্যাথ পরে করব পরের ধাপে। এখানেও আমরা যখন কোশ্চেনগুলো সলভ করতেছি, ব্যাখ্যা করতেছি, থিওরি পার্টটা টেনে পড়ে যাব, ম্যাথমেটিক্সগুলো লাস্টে করব। এতে আমার কি হবে? আমি হচ্ছে আমার ক্যাপাসিটি বা ম্যাক্সিমাম আমার পোটেনশিয়াল অনুযায়ী এক্সামটা ভালোভাবে দিতে পারবো। এখন থেকে একটা এই পজিটিভ মেসেজটা তোমরা গ্রো করবা, যারা মেডিকেলের প্রিপারেশন নিতেছো অবশ্যই, ঠিক আছে। আগে তুমি সব থিওরি পার্টগুলো দাগাই ফেলবা। এই ম্যাথের ক্ষেত্রে টাইম লাগবে একটু, সেগুলো আমরা সব পরে দাগাবো, ঠিক আছে। ওকে, সো আমরা এগুলো সব পরে আসতেছি। এইটা একটা ম্যাথ না, আসলে এখানে একটু তোমার ইরর আছে। এখানে হচ্ছে এই যে পরের অংশটা আর কি হবে না, একটা পয়েন্ট কিন্তু আছেই। সো এই যে এই পর্যন্ত এই পরের অংশগুলো আর কি হবে না, এবং জুল সংখ্যাটাও আসবে না। বলছে এখানে প্রাকৃতিক গ্যাসে ইথেনের শতকরা পরিমাণ কত বা শতকরা হার কত। তোমরা যারা প্রাকৃতিক গ্যাসের মোটামুটি জানো, পঞ্চম অধ্যায়ের টপিক এটা, অর্থনৈতিক রসায়ন, প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি থাকে হচ্ছে মিথেন। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের রেসপেক্টে এটা থাকে 93 থেকে 98%। তাহলে বলো তো ভাইয়া, ইথেন মানে C2H6, এইটার পার্সেন্টেজ তাহলে 98% যদি খেয়াল করো, ধরে নাও, তাহলে ইথেন মাত্র 2% আশেপাশে থাকতে পারবে। তার মানে এটা হচ্ছে লেস দ্যান, মানে আমাকে ইথেনের পরিমাণটা হইতে হবে লেস দ্যান হচ্ছে 2%, লেস দ্যান হচ্ছে 2%।
সো লেস দ্যান যেহেতু 2% থাকতে পারে, লেস দ্যান যেহেতু 2%, তাহলে 2% এর নিচে অ্যান্সার কি কি আছে? 5, 8, 15 একটাই আছে, তাহলে এইটাই হবে আমার অ্যান্সার। সো আমরা আশা করি বুঝতে পারছি, অপশনে তোলা একটু ভুল হয়েছে, এটা আমরা আশা করি বুঝে নিব। সো এটা আমাদের অ্যান্সারটা। তাহলে আমরা বুঝলাম প্রাকৃতিক গ্যাসে মিথেন সবচেয়ে বেশি থাকে, ইথেন বা অন্যান্য গ্যাসগুলো খুবই অল্প পরিমাণে থাকে, এবং মিথেন যেখানে বেশি থাকে সেই গ্যাসটা অনেক ভালো হয়, কোয়ালিটিফুল হয়। ঠিক আছে, আমাদের বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসটা অনেক কোয়ালিটিফুল। সো এখানে এটাই বলা হয়েছে। আর এই যে 1.213, ওকে। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? সো এইটা তো একদমই ম্যাথের ব্যাপারই না, এটা ইজি। আমরা জানি এসটিপির কন্ডিশনগুলো বলে দিই। এসটিপিতে প্রেসার, টেম্পারেচার আর হচ্ছে গ্যাসের ভলিউম। সেম ভাবে আমরা এসএটিপিটাও এখানে বলে দিই, এসটিপি আর এসএটিপিতে। সো এসটিপিতে আমাদের প্রেসার থাকে 1 atm, এসএটিপি তো আমার প্রেসার থাকে হচ্ছে 1 atm। টেম্পারেচার যেটা হয় এসটিপিতে থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বলা হয় 273 কেলভিন। আর এসএটিপিতে থাকে এটা রুম টেম্পারেচার বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা 298 কেলভিন। কিভাবে আসলো? যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে কেলভিনে নিতে গেলে 273 যোগ করতে হয়, মানে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়। আর ভলিউম, এই এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, আর এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.8 লিটার বা 7-8-9 লিটার। সো এখন এসটিপিতে 1 মোল সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এসটিপিতে 22.4 লিটার। সো এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার। আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। সো আমরা নেক্সটটাই চলে যাচ্ছি। এখানে দেখো এসএটিপিতে এখানে একটা 24 হবে, এইটা একটু ভুল করছে, এটা হচ্ছে 24.78 হবে এসএটিপিতে। আর এনটিপিটা তুমি হচ্ছে এসটিপির মতোই মনে রাখবা। এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। আসলে এটা ঠিক না যে আসলে এসটিপি আর এনটিপি সেম না, আমাদের বই অনুযায়ী এসটিপি আর এনটিপি কে সেম ধরে করা হয়েছে। এনটিপি অনেক আগে ইউজ হইতো, বর্তমানে ইউজ হয় না, অনেক আগের একটা পদ্ধতি, নর্মাল টেম্পারেচার এন্ড প্রেসার। ওকে, সো এখন এটাও ম্যাথ, আমরা ম্যাথ এখন করব না, আমরা লাস্টে ম্যাথগুলো করব। ব্যাপন প্রক্রিয়ায় চলে আসছে। সো ব্যাপন প্রক্রিয়াটা কি? ব্যাপন প্রক্রিয়ায় যেটা হয় যে কোনো একটা ধরো সেন্ট বের হয়েছে কোনোভাবে, ব্যাপন প্রক্রিয়া মানে স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে যাওয়া। ব্যাপন প্রক্রিয়া মানে স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়িয়ে যাওয়া। সো এখানে অনেক কথা বলা আছে। অনুসমূহ অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বে চলাচল করে, ব্যবধায়ক পর্দা থাকে, পানি কেবলমাত্র দ্রাবক, দ্রাবক অণু একমুখী সঞ্চালন করে। সো একমুখী সঞ্চালন এটা হচ্ছে ব্যাপন না, এটা অভিস্রবণ। অভিস্রবণ, একটা পর্দা থাকে, পর্দার মধ্য দিয়ে ছিদ্র দিয়ে বড় কণাগুলো যাইতে পারে না, ছোটগুলো যাই, একমুখী চলাচল এখানে করতেছে। পানি কেবলমাত্র দ্রাবক। সো এখানে পানি কেবলমাত্র দ্রাবক না, ব্যাপন প্রক্রিয়ায় তোমার হচ্ছে গ্যাস, তরল, কঠিন সবাই চলাচল করতে পারে। আচ্ছা, ব্যবধায়ক পর্দা এটা অভিস্রবণের পদ্ধতি। সো এই তিনটা আসলে না, এখানে ব্যাপনে যেটা হয় কোনো একটা মাধ্যমে যেটা হয় গ্যাস, তরল বা কঠিনের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, এটাকে ব্যাপন বলে। উচ্চ থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে একাই ছড়ায় যাবে। সো এই জিনিসটাই বলা হয়েছে অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বে চলাচল করে, এইটাই হবে কারেক্ট অ্যান্সার। এইগুলো সব অভিস্রবণ, ঠিক আছে, এটা হচ্ছে অভিস্রবণের পদ্ধতি। সো এটা কিন্তু ব্যাপনের পদ্ধতি না। সো এই ব্যাপন প্রক্রিয়ার ইংলিশে একটা নাম আছে, ইংলিশ নামগুলো মনে রাখবা, ডিফিউশন। ঠিক আছে, ডিফিউশন। আর ব্যাপনেরই আর একটা ভাই আছে, সেটা হচ্ছে ইফিউশন বা ইফিউশন। এটাকে বলা হয় নিঃসরণ। কি বলা হয়? নিঃসরণ। এবং এইটা তোমাকে প্যাচ লাগানোর জন্য এই নিঃসরণের আর একটা নাম ইউজ করা হয়, অনুব্যাপন। কি? অনুব্যাপন। সো নিঃসরণ আর অনুব্যাপন সেম। নিঃসরণ মানে হচ্ছে কোনো একটা সরু ছিদ্র দিয়ে গ্যাসগুলো সজোরে বের হয়ে যাওয়া। যেমন পারফিউমের যখন তুমি স্প্রেটাকে প্রেস করো, ওই সরু ছিদ্র দিয়ে গ্যাসগুলো সজোরে যে বের হইলো, সেটাকে বলা হয় নিঃসরণ বা অনুব্যাপন। জিনিসগুলো মাথায় রাখবো। ওকে, সো আমরা নেক্সট চলে যাচ্ছি। এখানে সবকিছু বলা আছে যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের গ্যাস, তরল বা বায়বীয় পদার্থে ছড়িয়ে যাওয়ার পদ্ধতি। ফুলের সুগন্ধ, তারপর বিভিন্ন কাঁঠাল ধরো পেকে ফেটে যে ছড়ায় যাচ্ছে সেন্টটা চারদিকে, এই জিনিসগুলো বোঝাই। ঠিক আছে, কোনটি ওজোন স্তর ক্ষয় করে? এটা আমাদের পরের কোশ্চিন। তার মানে আমরা সুইচ করে বায়ুমণ্ডলের স্তরে চলে গেছি। ওজোন স্তর ক্ষয় করে কোনটি? আমরা জানি বায়ুমণ্ডলের স্তর কয়টা? 4টা, ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। যার মধ্যে 2 নাম্বার যে স্তরটা, সেটার নাম কি ভাইয়া?
স্ট্রেটোস্ফিয়ারে ওজোন স্তর, স্ট্রেটোস্ফিয়ারে ওজোন লেয়ার থাকে। এই ওজোন লেয়ারটা আমাদের কি করে, ওজোন লেয়ারটা হচ্ছে আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি শোষণ করে। সো এখন এই ওজোন স্তর কিন্তু ক্ষয় হতে পারে। ওজোন স্তর ক্ষয় করার জন্য আমাদের মূলত যে জিনিসটা কাজ করে সেটা মনে রাখবা সিএফসি। সিএফসির অপর নাম হচ্ছে ফ্রিয়ন এবং এটার পূর্ণ রূপ হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন। সো ক্লোরোফ্লুরোকার্বনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, প্রথমটা তো বোঝা যাচ্ছে ক্লোরো, ফ্লোরো, আর এটা হচ্ছে কার্বন। ক্লোরিন, ফ্লোরিন আর কার্বন থাকে। মাঝে মাঝে এইখানে হাইড্রোজেন থাকতে পারে, যে তখন এটাকে বলা হয় HCFC। তখন এটাকে কি বলা হয়, HCFC। এখন এইগুলোর দিকে একটু খেয়াল করি। প্রথম কন্ডিশন কি, ক্লোরোফ্লোরোকার্বন, সিএফসি। এই সিএফসি হচ্ছে আমার ওজোন স্তর ক্ষয় করে। এই সিএফসির সাথে কি হয়, ওজোনের রিয়াকশন হয়। সো ওজোনের রিয়াকশন হলে এই জায়গায় ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। সো তোমাকে যদি কখনো বলে নিচের কোনটি ওজোন স্তর ক্ষয় করে, ক্লোরিন ফ্রি রেডিক্যাল থাকলে এইটা দাগাবো। ক্লোরিন ফ্রি রেডিক্যালও নাই ধরো অপশনে, সিএফসি আছে, তখন সিএফসি দাগাবো। এই জিনিসটা মাথায় রাখবে। এখন ক্লোরিন ফ্রি রেডিক্যাল নাই, HCFC আছে, ভুলেও দাগাও না, সিএফসি দাগাও। সিএফসি কোনটা, এই যে কার্বন, ফ্লোরিন, ক্লোরিন, এইটার নামই হচ্ছে ভাইয়া কি, সিএফসি। সো এইটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। এখন অপশনে ক্লোরিন ফ্রি রেডিক্যাল যদি থাকতো, এই যে ক্লোরিনের উপর ফ্রি রেডিক্যাল, তখন অ্যান্সার হতো এইটা। কারণ দেখো এইখানে কিছু কথা বলা আছে যে ক্লোরোফ্লোরোকার্বন বলতেছে, ফ্রিয়ন আর একটা নাম। সো ওজোন স্তর ক্ষয়ের জন্য মূলত ক্লোরিন দূষণকে দায়ী করেন সুসান সোলেমান। সো এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখলে হচ্ছে। এখন ক্লোরিনের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে ক্লোরিনের চেয়ে ব্রোমিন হ্যালোজেনগুলা আমাদের ব্রোমিন পরমাণুর ক্ষেত্রে প্রভাবন ক্ষমতা অনেক বেশি। তবে স্ট্রেটোস্ফিয়ারে আবার কি, ক্লোরিন স্ট্রেটোস্ফিয়ারে এদের স্থায়িত্ব কম। সো ক্লোরিনটাই হচ্ছে মেন দূষণের জন্য দায়ী, ক্লোরিনটা মেন দূষণের জন্য দায়ী। এবং এই তথ্যটা একটু মনে রাখবা। অগ্নি নির্বাপক রূপে ব্যবহৃত হ্যালোনস বা বিসিএফ, মানে এখানে কি থাকবে, ব্রোমিনটা থাকবে। সো বিসিএফ বা কীটনাশক রূপে ব্যবহৃত এইটা হলো স্ট্রেটোস্ফিয়ারে ব্রোমিনের উৎস। তার মানে স্ট্রেটোস্ফিয়ারে ব্রোমিনও থাকতে পারে। ব্রোমিনের উৎস হচ্ছে কীটনাশক রূপে ব্যবহৃত এই যে CH2Br এই যৌগটা, অথবা অগ্নি নির্বাপক রূপে যেই হ্যালোনসটা ইউজ হয়, যেটার সংকেত হচ্ছে এটা আমার স্ট্রেটোস্ফিয়ারে ব্রোমিনের উৎস। এবং ব্রোমিন আরো বেশি ক্ষতিকর, কিন্তু ব্রোমিনের স্থায়িত্বটা কম স্ট্রেটোস্ফিয়ারে, এজন্য ক্লোরিন দূষণটাকেই মূলত দায়ী করা হয়। সো আমরা এই তথ্যগুলো একটু কষ্ট করে মনে রাখবো, খুব কষ্ট হবে না তোমাদের আশা করি। জাস্ট তোমাদের একটু খালি আমি যেগুলো বলে দিচ্ছি প্লাস লিখে দিচ্ছি, সেগুলো আমাদেরকে লিখায় খাতার মধ্যে লিপিবদ্ধ করা লাগবে। কোন বিবরণটি সঠিক, এটা আমাদের কিভাবে আসছে দেখো, অ্যাসিড বেস মতবাদ থেকে আসছে। অ্যাসিড বেস মতবাদ আমাদের অনেকগুলো আছে। একটা হচ্ছে আমাদের আরহেনিয়াস মতবাদ আছে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ আছে, ব্রনস্টেড লাউরি। আর একটা আছে হচ্ছে লুইস মতবাদ আছে, সো লুইস। সো আমরা আরহেনিয়াস মতবাদ, এটা হচ্ছে ওয়াটার মাস্ট লাগবে। এই দুটার ক্ষেত্রে ওয়াটার লাগবে না, যে কোনো দ্রবণে হবে। এই ক্ষেত্রে আরহেনিয়াস অনুযায়ী অ্যাসিডকে আর বেসকে, আরহেনিয়াস অনুযায়ী অ্যাসিড যারা হচ্ছে এই ওয়াটার মানে জলীয় দ্রবণে H+ দান করে, আর বেসকে যারা জলীয় দ্রবণে হাইড্রক্সিল দান করে। ব্রনস্টেড লাউরি যেটা, এটা অলওয়েজ এটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ। কি মতবাদ, প্রোটনীয় মতবাদ। সো এখানে H+ যে হচ্ছে দান করে সে হচ্ছে অ্যাসিড, আর এখানে H+ যে গ্রহণ করে সে হচ্ছে বেস। সো এই জন্য এটা দুইটাই যেহেতু H+ এর উপর, এটাকে বলা হয় প্রোটনীয় মতবাদ, প্রোটনীয় থিওরি বা মতবাদ, ঠিক আছে, প্রোটনীয় থিওরি। এই জিনিসটা মাথায় রাখবো। লুইস অনুযায়ী অ্যাসিড কারা, অ্যাসিড হচ্ছে যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, আর বেস কারা, যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। সো এইগুলো হচ্ছে আমার মোটামুটি তথ্য। এখন আসো আমরা যদি একে একে পড়ি, যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ ও দান করে সেটি ক্ষারক না। ইলেকট্রন গ্রহণ ও দান করলে ক্ষারক না, ইলেকট্রন দান করলে তাকে বলা হয়, ইলেকট্রন গ্রহণ না দান করলে তাকে বলা হয় লুইস বেস। লুইস বেস, তাহলে এটা আমাদের হইল না, ভুল। যেসব পদার্থ ইলেকট্রন গ্রহণ ও দান করে না সেটি ক্ষারক। ইলেকট্রন গ্রহণ করলে সেটা কখনো ক্ষারক না, ইলেকট্রন দান করলে ক্ষারক। সো এখানে গ্রহণ করাটা বাদ যাইতো, মানে গ্রহণ করে না দান করে কথাটা থাকতো, তাহলে এটা ক্ষারক হইতো। ওকে, যেসব পদার্থ প্রোটিন, এটা প্রোটিন না, এটা প্রোটন গ্রহণ করে তাই সেটি ক্ষারক। দেখো তো এখানে এই যে প্রোটন যারা গ্রহণ করছে সেটাই তো আমার ক্ষারক ব্রনস্টেড লাউরি অনুযায়ী, তাহলে এইটা হচ্ছে আমার কারেক্ট।
যেসব পদার্থ প্রোটন দান করে সেটি ক্ষারক না, যেসব পদার্থ প্রোটন গ্রহণ করে সেটা ব্রোনস্টেড লাউরি কি ক্ষারক। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এটার পড়া, আমরা একেবারে শর্টে জিনিসটা দেখেও নিলাম। সো আমরা নেক্সটে যাচ্ছি স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রিত করা হয় তখন মিশ্রণের মোট চাপ কি হবে। আমি ধরো এখানে একটা পাত্রের মধ্যে, ভালো করে খেয়াল করো কোশ্চেনটা, একটা পাত্রের মধ্যে এ গ্যাস আর বি গ্যাস মিশ্রণ করলাম, তাহলে এই এ আর বি এর মোট চাপ হবে, এ গ্যাস পাত্রের দেয়ালে যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে পিএ, বি গ্যাস পাত্রের দেয়ালে যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে পিবি। সো এ গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিএ, বি গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিবি, দুইটা আংশিক চাপকে যোগ করলে তুমি মোট চাপ পাবা, তার মানে পিএ প্লাস পিবি, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে তুমি স্থির তাপমাত্রায় যখন দুটি বিক্রিয়াহীন গ্যাস মিশ্রণ করা হয় মিশ্রণের মোট চাপ হবে তাদের ইন্ডিভিজুয়াল আংশিক চাপের যোগফলের সমান। তাহলে আমি এটা কোথায় পাবো, গ্যাস দুটির আংশিক চাপের যোগফল, এটাই হবে কারেক্ট অ্যান্সার। আংশিক চাপের গড় না, গুণিতক না, যেটা বেশি ওটাও না। ঠিক আছে, গ্যাস দুটির আংশিক চাপের যোগফলই হবে তোমার কি, এটা হচ্ছে মোট চাপ। এটাকে বলা হয় আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটাকে কি বলা হয়, ডাল্টনের পার্শিয়াল প্রেসার ল বা আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এবং এখানে টেম্পারেচার কিন্তু স্থির, ব্যাপারটা মনে রাখবো আমরা। ওকে, সো আমরা এই জিনিসটা মাথায় রাখলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার পেরে যাব। সো এখানে ওইটাই বলা হয়েছে, গ্যাস মিশ্রণের মোট চাপ ওই তাপমাত্রায় তার উপাদান গ্যাসগুলোর আংশিক চাপগুলোর যোগফলের সমান। এই তথ্যটা আমাকে মনে রাখা লাগবে। ওকে, নেক্সট যাচ্ছি আমরা, নিচের কোনটি মিঠা পানির সর্ববৃহৎ উৎস। প্রশ্ন হচ্ছে ভাইয়া মিঠা পানি আসলে কয় পার্সেন্ট আছে। আমরা যে সমুদ্রের লবণাক্ত পানিটা দেখি এইটা আমাদের পৃথিবীতে আছে 97.3%। বাকি পানিটা হচ্ছে আমাদের যে মিঠা পানি বা যেটা আমরা পান করি বা যে পানিটা আমাদের সুস্বাদু লাগে আর কি, এটা 2.3%। এই যে 2.3% এইটাকে আবার 100% এর মধ্যে ভাগ করা হয়েছে, যার মধ্যে হিমবাহ এবং তুষারপাত অর্থাৎ ওই যে উত্তরের বরফ টরফ যেগুলো আছে এইখান থেকে বরফ আকারে জমে আছে প্রায় এই 2.3% এর মধ্যে, আবার 100 ভাগ করলে 74%। এবং আমাদের মাটির নিচে যে ভূগর্ভস্থ পানি আমরা টিউবওয়েল দিয়ে উঠাই বা আমরা আসলে যেটা করি এটা হচ্ছে মোটামুটি 22% সামথিং বা 22.2% এরকম আছে। তার মানে তোমার যদি আসে যে মিঠা পানির সর্ববৃহৎ উৎস, প্রথম হচ্ছে হিমবাহ বা তুষারপাত 74%, সেকেন্ড হচ্ছে ভূগর্ভস্থ পানি 22%। দুইটাই অপশনে আছে, কোনটা দাঁড়াবো। এই হিমবাহ বা তুষারপাত এটাকেই বলা হয় উত্তর অংশের, উত্তর মেরুর বরফ, মানে বরফ আকারে এটা জমা আছে, উত্তর মেরুর বরফ। এইটাকেই তাহলে আমাকে দাগাইতে হবে প্রথমে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 74% আর এইটা হচ্ছে আমার 22.2%। বাকিগুলোর পার্সেন্টেজ অনেক লো, সেটা আমরা এখন দেখে নিচ্ছি। এই যে এখানে দেখো, সো আমাদের এই যে আমাদের 97% সামুদ্রিক লবণাক্ত, 2.7 বা 3% হচ্ছে মিঠা পানি। সো এটা হচ্ছে আমি কি ভুল লিখছি একটু, 97.3 হলে এটা হয় 2.7%। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 2.7%। হ্যাঁ ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, যার মধ্যে 74% হিমবাহ তুষার আচ্ছাদন, 22.2% হচ্ছে ভূগর্ভস্থ বিভিন্ন হ্রদ, বায়ুতে বৃষ্টি রূপে আসে বিভিন্ন নদী, এগুলো পার্সেন্টেজ লো, একটু দেখে নিবা জাস্ট। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এইভাবে আমাদের পড়া লাগবে কিন্তু, নাহলে আমরা কিন্তু আটকায় যাব। এবার আসো, নিচের সংযোজিত অ্যাসিড ও ক্ষারের কোন বিক্রিয়াটি সঠিক। আমাকে বলছে অ্যাসিড ও ক্ষারের মধ্যে কোন বিক্রিয়াটি সঠিক। এই যে প্রত্যেকটার মধ্যে দেখো এই পাশে একটা হচ্ছে অ্যাসিড বা বেস দিছে, অ্যাসিড এবং বেস এখানে হচ্ছে এরকম ভাবে হবে। যখনই দেখবে এরকম আয়নিক ফর্মে ভাঙা থাকবে তখন বুঝবা এটা ব্রনস্টেড লাউরি থিওরি দিয়ে আমাকে হচ্ছে করতে হবে। আমি তোমাকে ব্রনস্টেড লাউরি থিওরির একটা কনসেপ্ট শিখাই দিই, সেটা হচ্ছে অ্যাসিড আর বেস এই সাইডে সবাই হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন আকারে থাকবে না, এই সাইডে সবাইকে ক্যাটায়ন বা অ্যানায়ন আকারে আমি ভাঙবো। সো দেখো সালফিউরিক অ্যাসিড আর পানি বিক্রিয়া করছে, সালফিউরিক অ্যাসিড থেকে তোমার সর্বোচ্চ একটা প্রোটন এখান থেকে চলে যাইতে পারে, আর পানি থেকে কখনোই H4O গঠন হয় না। পানি থেকে গঠন হইতে পারে H3O+, H4O+, এইটার কোনো অস্তিত্ব নাই, তার মানে এটা ভুল।
NH4 আর পানির মধ্যে যদি আমি রিয়াকশন করি, সো NH4 আর পানির মধ্যে রিয়াকশন করলে আবারও পানি থেকে দুইটা জিনিস হইতে পারে, হয় সেটা H3O+ হইতে পারে অথবা এটা হাইড্রক্সিল হইতে পারে। H4O+ এটার কোনো অস্তিত্ব নাই, তাহলে এটাও হচ্ছে ভুল। HCl আর NH3 এটা আসলে ভুল হয়েছে, NH4+ হবে। সো NH3 থেকে খুব ইজিলি NH4+ হয় এবং HCl থেকে তাহলে এই যে এই Hটা NH3 গ্রহণ করে NH4+ হয়েছে, তাহলে এইখানে জাস্ট পড়ে থাকলো কি Cl-, ওইটা এখানে আসছে। তাহলে আলটিমেটলি এইটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। লাস্টেরটাও যদি যাই, দেখো পানি থেকে আমার কি হয়েছে, পানি থেকে ঠিকই আমার ধরো OH নেগেটিভ হয়েছে, কিন্তু HCl থেকে জীবনে কি দেখছো এই যে Hটা যে H2Cl এই টাইপের যৌগ তো আমি জীবনেও অ্যাসিভ করতে পারবো না। H2Cl কি টাইপের যৌগ, সো এটাও আমার ভুল। তো আলটিমেটলি তোমাকে বুঝতে হবে আসলে ব্রনস্টেড লাউরি অনুযায়ী বাম সাইডে বিক্রিয়কগুলো একদম সলিড আকারে থাকে, পজিটিভ নেগেটিভে থাকে না। ডান সাইডের গুলো আমি কি করি, একটা প্রোটন একটাই বাড়ায় লিখি আর একটাই প্রোটন কমায় লিখি। যে প্রোটন গ্রহণ করলো সে হচ্ছে বেস, যে প্রোটন হচ্ছে দান করলো সে হচ্ছে অ্যাসিড। থিওরিটা আমরা আগেই পড়ে আসছি, তো আশা করি বুঝতে পেরেছি এটা, ঠিক আছে। সো এইভাবে তোমাকে ফাস্ট করা লাগবে। নেক্সট আমরা যাচ্ছি সূর্যের ইউভি বিকিরণের থেকে সুরক্ষা দেয় কোনটা। আমি তোমাকে বলছিলাম না বায়ুমণ্ডলের স্তর কয়টা, 4টা, ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। সো ট্রোপোস্ফিয়ার যেটা থাকে, ট্রোপোস্ফিয়ার আমি একটু লিখে দিই কারণ এগুলো বারবারই আমাদের ইম্পর্টেন্ট। স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর একটা আছে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে আর একটা নাম আছে, এই নামটা ইম্পর্টেন্ট, সামনেই কাজে লাগবে, আয়োনোস্ফিয়ার। সো এখানে ট্রোপোস্ফিয়ার যেটার বিস্তৃতি হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার, এটা হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার স্ট্রেটোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হচ্ছে 50 থেকে 85 কিলোমিটার আর থার্মোস্ফিয়ার হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার। আর এর উপরেও একটা স্তর আছে যেটাকে বলে এক্সোস্ফিয়ার। সো এখানে ট্রোপোস্ফিয়ারে আমাদের মোটামুটি বায়ুমণ্ডলের গ্যাসগুলো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন এইগুলো মোটামুটি থাকে। স্ট্রেটোস্ফিয়ারে আমাদের সবথেকে কমন যে গ্যাসটা ওজোন গ্যাস থাকে। মেসোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এইখানে তাপমাত্রাটা অনেক কমে যায়, বায়ুমণ্ডলের তাপমাত্রা অনেক কমে যায় এবং এটাকে বলা হয় সবচেয়ে শীতলতম স্তর। আর থার্মোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যটা এটা নামের মধ্যে আছে, আয়োনোস্ফিয়ার। এখানে আয়ন আকারে থাকে, গ্যাসগুলো আয়ন আকারে থাকে। যদি তোমাকে বলে এরকম অক্সিজেন প্লাস, NO+, ঠিক আছে, সো এরকম যদি থাকে তাহলে তুমি বুঝবা এটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে অবস্থায় আছে। এবং থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারে আর একটা কোশ্চিন আছে, সেটা হচ্ছে কোনো একটা বেতার তরঙ্গ যে বিকিরিত হয়ে ফিরে আসে, বেতার তরঙ্গগুলো বিকিরিত হয়ে ফিরে আসে, এই জিনিসটা মাথায় রাখবা। সো আমাদের তাহলে স্ট্রেটোস্ফিয়ারে থাকা ওজোন স্তর এইটা হচ্ছে আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি ইউভি থেকে আমাদেরকে রক্ষা করতেছে, ইউভি রশ্মি শোষণ করে, এটা হচ্ছে ইউভি রশ্মি শোষণ করে। সো ইউভি রশ্মি শোষণ করে এইটা। আর একটা ব্যাপার মনে রাখবা যে পৃথিবীতে ট্রোপোস্ফিয়ার অঞ্চলটা আমাদের ভূস্তর। সো এখানে এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগগুলো হয়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই প্রাকৃতিক দুর্যোগগুলো কিন্তু ট্রোপোস্ফিয়ারে হয়। তাই এটাকে বলা হয় হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল, এটাকে বলা হয় হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। আর একজন ক্ষুব্ধ হলে পাশেরটাকে শান্ত হইতে হয়, নাহলে সংসারে একদম আগুন জ্বলে যায়। সো এটা ক্ষুব্ধ হইলে এটা হবে স্ট্রেটোস্ফিয়ারটা শান্ত মণ্ডল, ঠিক আছে, এটা হচ্ছে শান্ত মণ্ডল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের পড়ালেখাগুলো, ঠিক আছে, এই জায়গা থেকে এইগুলো আমরা মনে রাখবো। নেক্সট আমরা যাচ্ছি আমাদের পরের কোশ্চিনে। এখানে যা আমি পড়াইছি এই জিনিসগুলো ব্যাখ্যা করে দেওয়া আছে, আশা করি তোমাদের ঝামেলা হবে না। যে শান্ত মণ্ডল বলা হচ্ছে স্ট্রেটোস্ফিয়ারকে, ট্রোপোস্ফিয়ারকে। ট্রোপোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় ট্রোপোস্ফিয়ারকে না, এটা স্ট্রেটোস্ফিয়ার। আসলে দন্তেশটা না দেওয়ার কারণে পুরো জিনিসটাই তুমি ভুল বুঝবা, এটা স্ট্রেটোস্ফিয়ার। এই যে স্ট্রেটোস্ফিয়ারকে শান্ত, ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। সো এই জিনিসটাই আর কি দেওয়া হয়েছে। সো আমরা পরেরটায় যাই, ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেন DO বিষয়ে কোন বাক্যটি সঠিক। এখন তোমাকে একটা বিষয় আমি বলি যে পানির বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয়ের জন্য বেশ কিছু প্যারামিটার আছে, তার মধ্যে পানির DO জিনিসটা একটা হচ্ছে
গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ডিও বলতে কি বোঝায়? ডিও বলতে বোঝায় হচ্ছে ডিজলভড অক্সিজেন। ডিজলভড অক্সিজেন, সো পানির মধ্যে যতটুকু দ্রবীভূত অক্সিজেন আছে এটাকেই বলা হয় ডিও, মানে পানিতে দ্রবীভূত মোট অক্সিজেনের পরিমাণ ডিও। সো বেসিক্যালি মনে হতে পারে পানিতে যত বেশি অক্সিজেন থাকবে সেটা আমার জন্য ভালো, এবং এই ডিওর পরিমাণটা হচ্ছে WHO কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটা জায়গায় আছে 4 থেকে 6 ppm বা হচ্ছে মিলিগ্রাম পার লিটার, আর একটা জায়গায় আছে 4 থেকে 8 ppm বা মিলিগ্রাম পার লিটার। সো এটা হচ্ছে ডিও নিয়ে একটা স্ট্যান্ডার্ড তথ্য যে 4 থেকে 6 এর মধ্যে থাকা ভালো। সো 4 হলে খুবই ভালো পানিটা, 6 হলে ওকে ঠিক আছে একদম ম্যাক্সিমাম লেভেলে পৌঁছাইছে, বা 8 হলে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছাইছে। এর বেশি যেন না হয় তাহলে আমাদের সমস্যা হইতে পারে। বেশি বেশি কোনো কিছুই ভালো না, অক্সিজেন খুব বেশি থাকাও ভালো না। সো এখানে যে ব্যাপারটা হচ্ছে জীবাণুর উপস্থিতি ডিও বাড়িয়ে দেয়। আমাকে বলছে কোনটি সঠিক। সো জৈব বর্জ্য থাকলে ডিও বেশি হয় না, জৈব বর্জ্য থাকলে আরো ওই জৈব বর্জ্য থাকলে ওটা পচাইতে হয় না, তাহলে পানির অক্সিজেনকে আরো কমে যায়, বেশি হয় না, এটা ভুল। পানির অক্সিজেন কমে যায়। আর ডিও 4 থেকে 6 ppm থাকা প্রয়োজন। এই যে আমাদের যে তথ্যটা আমরা পড়লাম এটার সাথে মিলে গেছে। সো এইটা হচ্ছে থাকা প্রয়োজন। প্রথমটা ছিল 4 ppm এর নিচে থাকা প্রয়োজন, না 4 থেকে 6 এর মধ্যে থাকা প্রয়োজন, ঠিক আছে। জীবাণুর উপস্থিতি বাড়িয়ে দেয় না ডিও। ডিওর মিনিমাম লেভেল থাকলে এটা আমাদের মাছের জন্য ভালো, জলজ প্রাণীর জন্য ভালো, যা কারণ এখানে অক্সিজেন তারা হচ্ছে খুব ইজিলি গ্রহণ করতে পারে, ওকে, বা আমাদের বিপাক ক্রিয়াগুলো ভালোভাবে ঘটে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখলাম। সো ডিও 4 থেকে 6 ppm থাকা প্রয়োজন। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে ডিও বলা হয়। সো ডিও মাপা যায় উইঙ্কলার আয়োডোমেট্রিক পদ্ধতিতে। এই তথ্যটা তোমার কাজে লাগবে। উইঙ্কলার আয়োডোমেট্রিক পদ্ধতিতে ডিও নির্ণয় করা হয়, ঠিক আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সো এখন আসো আরেকটা তথ্য এখানে মাঝে মাঝে আসে। 15 ডিগ্রি সেন্টিগ্রেডে অক্সিজেন সম্পৃক্ত পানিতে ডিওর মান হচ্ছে 10 ppm বা 10 মিলিগ্রাম পার লিটার। এটা একটা ভার্সিটির কোশ্চেন, বিগত বছরে আসছে। সো মোটামুটি এইটা আমরা মাথায় রাখলে হচ্ছে, ওকে। এর পরেরটা আমরা চলে যাচ্ছি পরের একটা কোশ্চেনে। যেই সমীকরণটি গ্যাসের চাপ, তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। চাপ মানে পি, তাপমাত্রা মানে টি, আয়তন মানে ভি। সো এই জিনিসটা কোনটা আমরা জানি, একটা সূত্র আমার মাথায় আসতেছে ভাইয়া, পিভি সমান এনআরটি। সো পিভি সমান এনআরটি যে সমীকরণটা আছে এটাকে বলা হয় গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ বা গ্যাসের আদর্শ সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ। সো এইটাই হবে আমাদের আশা করি কারেক্ট অ্যান্সার। চার্লসের সূত্র একটা ছোট অংশকে প্রকাশ করে। চার্লস মানে কি? চাপ স্থির। সো এখানে যেটা হয় চাপ স্থির। সো চার্লসের সূত্রটা এরকম থাকে যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, ঠিক আছে, এই দুইজনের মধ্যে যার সম্পর্ক। অ্যাভোগাড্রোর সূত্র কি? ভি ইজ প্রপোর্শনাল টু এন, এই দুইজনের মধ্যে সম্পর্ক। বয়েলের সূত্রে টি স্থির, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। তো এখানে দেখো টি নাই, এখানেও টি নাই, এখানে পি নাই। সো তিনটার মধ্যে সম্পর্ক বোঝাচ্ছে একমাত্র আদর্শ গ্যাস সমীকরণ, পিভি ইকুয়ালস টু এনআরটি। এখানে একটা ফ্যাক্টর হচ্ছে ভাইয়া আর, ব্যাপারটা আর হচ্ছে আমার মোলার গ্যাস কনস্ট্যান্ট। সো আর এর ভ্যালুগুলো একটু মনে রাখবো। এসআই ইউনিটে আর এর ভ্যালু হচ্ছে 8.314, ইউনিটগুলো মনে রাখবা, জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। তারপর সিজিএস ইউনিটে আর এর ভ্যালুটা হচ্ছে 8.314 ইন্টু 10⁷। এই জুলের জায়গায় ইউনিট হয়ে যাবে আর পার মোল পার কেলভিন। এবার আসো লিটার এটিএম ইউনিটে আর এর ভ্যালু কত? লিটার এটিএম ইউনিটে আর এর ভ্যালু হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর একটা আছে কি ক্যালোরি ইউনিটে আর এর ভ্যালু, সেটা হচ্ছে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। সো এই জিনিসটা আমরা যদি মনে রাখতে পারি আমাদের এই সূত্রের যাবতীয় জিনিসগুলো আমরা কভার আপ করতে পারছি। সো নেক্সটে আমরা যাচ্ছি আর একটা কোশ্চিনে, সেটা হচ্ছে কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা কত? একটু আগে তুমি চার্লসের সূত্র শিখছো না চাপের ব্যাপারটা। সো এইখানে আশা করি কেলভিন স্কেল ব্যাপারটা চলে আসে। সো কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রা কোনটি? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা যেখানে বা যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে, এটা আসলে থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি পসিবল না, তাত্ত্বিকভাবে শূন্য হয়, তাত্ত্বিকভাবে শূন্য। সো কোন তাপমাত্রা এটা? এটা হচ্ছে ওকে, মনে রাখবা, ওকে মানে 0 কেলভিন, ওকে, অথবা ও মানে 0 কেলভিন অথবা -273, একদম একুরেটলি বললে
-273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখন দেখো ওকে আছে কিনা, না 0 কেলভিনে নাই, ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, তাহলে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো গ্যাসের আয়তন যদি শূন্য হয় তাহলে বলো তো ওই তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কি হবে? এই পরম শূন্য তাপমাত্রায় আরেকটা তথ্য মনে রাখবা যে এই তাপমাত্রায় গ্যাসের গতিশক্তিটাও শূন্য হয়ে যায়। তো কোশ্চেন এভাবে আসতে পারে যে কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয়? পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য তাপমাত্রা না বলে 0 কেলভিন দেওয়া থাকতে পারে, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকতে পারে, বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকতে পারে। সো এই জিনিসটাই ফারেনহাইটটাও মনে রাখবা, -459.45 ডিগ্রি ফারেনহাইট। কেন বললেন? কারণ ডিগ্রিতে তুমি জানো, সেন্টিগ্রেডে জানো, কেলভিনে জানো, ফারেনহাইটটা মনে রাখবা, ইজিলি তুমি হচ্ছে পারবা। ফারেনহাইটের সূত্রটা কেমনে জেনারেট করে? C/5 = F-32/9 = K - 273/5। তো এটা বসাই দিলে দেখবা ফারেনহাইটেও তুমি পেয়ে গেছো। ওকে, সো আমরা নেক্সট যাচ্ছি, খড় পানি চলে আসছে। তো আমি তোমাকে বলছিলাম পানির বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয়ের জন্য 6টা প্যারামিটার আছে। একটা হচ্ছে পানির খরতা, পানির পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস। আবার বলতেছি, নোট করবেন, পানির খরতা, পানির পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস। সো আমাদের বলছে খড় পানিতে সাবানের ফেনা হয় না কোন কারণে? খড় পানিতে তুমি মনে রাখবা, খড় পানিতে তোমার বিভিন্ন আয়নগুলো কানেক্টেড থাকে, যে ম্যাগনেসিয়াম আয়ন উপস্থিত থাকে অথবা ক্যালসিয়াম আয়ন উপস্থিত থাকে। সো এই খড় পানিতে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়নগুলো যেহেতু কানেক্টেড বা উপস্থিত থাকে, সো পানির সাথে যখন এরা রিয়াকশন করে ফেলে, এটা পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নগুলো ওর সাথে কানেক্টেড থাকে। সো এই জায়গায় ক্ষারের সাবানের সাথে সে খুব ভালোভাবে ডিজলভ হইতে পারে না, একটা আগে থেকে গাদ বা একটা কি বলবো, এটাকে একটা অদক্ষেপ টাইপের জিনিস আগে থেকেই সেটা প্রিপেয়ার করে রাখে। সো বলবা খড় পানিতে কি থাকে? ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম আয়ন থাকে। সো বৈদ্যুতিক চার্জ, সোডিয়াম কার্বনেট তৈরি করা, পিএইচ বেশি থাকে, এটা একটাও কারণ না। খড় পানির ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামটা বেশি থাকে বা এই আয়নগুলো থাকে, এই আয়নগুলো বিক্রিয়া করে ফেলে অদ্রবণীয় গাদ তৈরি করে, যার ফলে সাবানের সাথে হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক যে মেকানিজম, এইটার মাধ্যমে সাবানের ফেনা তৈরি হয় না। আলটিমেটলি খুব ভালোভাবে আমাদের উদ্দেশ্যটা সেটা কিন্তু আলটিমেটলি যে কাপড় পরিষ্কার করাটা সম্ভব হয় না। সো বা আমাদের গোসল করার ক্ষেত্রে যে আমাদের উদ্দেশ্য থাকে সেটাও ফিল আপ হচ্ছে না। সো এই জিনিসটাই মাথায় রাখবো। এখন এই খড় পানির বিভিন্ন ক্যাটাগরি আছে। খরতা দুই ধরনের হইতে পারে, একটাকে বলা হয় ভাইয়া, আচ্ছা খরতার প্রকারভেদটা আমরা সামনে আর একটা কোশ্চিন আছে ওখানে পড়বো, ঠিক আছে? তো এইখানে আমরা এতটুকুই মনে রাখবো, খড় পানিতে এই জন্যই হচ্ছে না যে আমার এখানে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের আয়ন থাকে যারা অদ্রবণীয় গাদ তৈরি করে ফেলে। ওকে, সো আমরা বুঝতে পারছি। নেক্সট, সো এই যে এখানে বলা হয়েছে পানিকে খড় পানি বলা হয়। মাটির পিএইচ বৃদ্ধি করতে কোনটি ব্যবহৃত হয়? ভাইয়া মাটির পিএইচটাকে বাড়াইতে হবে। সো পিএইচ বাড়াইতে গেলে তাহলে আমাকে ক্ষার দিতে হবে। ক্ষার কি করবে? মাটির পিএইচটাকে বাড়াবে। ক্ষার হিসেবে তুমি কি ইউজ করবা? ক্ষার হিসেবে তুমি চুন ইউজ করবা, ক্যালসিয়াম অক্সাইড যেটাকে বলা হয় চুন, অথবা তুমি ক্ষার হিসেবে ডলোমাইট ইউজ করবা। ডলোমাইট কি ভাইয়া? এটার সংকেত ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট, এটাকে কি বলা হয় ভাইয়া? ডলোমাইট বলা হয়, ডলোমাইট। সো তুমি ক্ষার হিসেবে চুন ইউজ করতে পারো, ডলোমাইট ইউজ করতে পারো, এতে মাটির পিএইচ বৃদ্ধি পাবে। সো এখানে দেখো বাকিগুলো, এখানে ক্যালসিয়াম অক্সাইড আছে, আর বাকি যেই তিনটা আছে অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর অ্যামোনিয়াম, এটাকে কি বলা হয়? অ্যামোনিয়াম ফসফেট, আর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। এই যে তিনটা হচ্ছে আমার মাটির পিএইচটাকে কমায় ফেলে, কারণ এরা হচ্ছে ক্ষার না, এরা হচ্ছে অ্যাসিডিক নেচারের। তাহলে এরা হচ্ছে অ্যাসিডিক। সো তোমার যদি কোশ্চেনটা এরকম থাকে যে মাটির পিএইচ কমাইতে হবে, তাহলে নাইট্রেট গুলো অ্যাড করবে, যে নাইট্রেট আর এখানে ফসফেট টাইপের, বাইফসফেট টাইপের একটা যৌগ, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি আমাদের পড়ালেখাগুলো, এই জন্য খুব ভালো করে মনে রাখবেন, ঠিক আছে? এগুলো কোশ্চেনে আসে, ডেন্টাল 21-22 কোশ্চেন। ওকে, অম্লধর্মী মাটিতে চুন ডলোমাইট দিলে মাটির পিএইচ বাড়ে, আর যদি ক্ষারধর্মী মাটি হয়, পিএইচ কমাইতে হয়, তখন নাইট্রেট সার, ফসফেট সারগুলো তুমি ইউজ করবা। সো এই জিনিসগুলো মুখস্থ রাখবা। ওকে, শুকনো হাইড্রোজেন গ্যাসের চাপ কত? সো এইটা হচ্ছে 1 atm এর সমান। আমরা জানি 1 atm সমান, আমি চাপের ইউনিটগুলো বলে দিচ্ছি, 101/325 প্যাসকেল। আর প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার একই কথা, তাহলে 101/325 সেম থাকবে, জাস্ট প্যাসকেলের জায়গায় নিউটন পার মিটার স্কয়ার বসাবা। এখন আসো, এই 1 atm সমান কি?
101.325 কিলো প্যাসকেল, ঠিক আছে। এছাড়াও 1 ATM সমান আরেকটা সম্পর্ক আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে 760 মিলিমিটার মার্কারি ইকুয়াল টু 760 টর, ঠিক আছে। এটাকে যদি আমি সেন্টিমিটারে নিই তাহলে হয় 76 সেন্টিমিটার মার্কারি, এটাকে যদি আমি মিটারে নিই তাহলে হয় 0.76 মিটার মার্কারি। সো এই তথ্যগুলো একটু আমরা মনে রাখবো, এবং 1 ATM সমান আরেকটা তথ্য মনে রাখবা, সেটা হচ্ছে 1.013 বার, আর একটা হচ্ছে 14.69 psi। সো এই সবগুলো হচ্ছে চাপের একক, যার মধ্যে চাপের এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল। এসআই ইউনিট কি? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এই দুটাকে বলা হয় চাপের এসআই ইউনিট, মনে রাখবো আমরা। ওকে, সো এখন আসো H2 গ্যাসের চাপ 1 ATM এর সমান, 1 ATM তো নাই, তাহলে 1 ATM এ 101.325 কিলো প্যাসকেল। সো এইটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। নেক্সট আমরা যাচ্ছি আর একটা কোশ্চিনে, নিম্নলিখিত কোন গ্যাস ফটোকেমিক্যাল ধোঁয়ার সৃষ্টি করে বা স্মোকের জন্য দায়ী নয়? দায়ী নয়। সো ফটোকেমিক্যাল স্মোকের ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি তোমাকে। ফটোকেমিক্যাল স্মোক ব্যাপারটা হচ্ছে যে ভোরবেলায় আমাদের নিচের স্তরের দিকে, মোটামুটি আকাশ থেকে মানে উপরের স্তর চিন্তা না করে একটু উপরের দিকে, মানে একটু নিচের দিকে সাদা একটা ধোঁয়ার মতো সৃষ্টি হয়, এটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। এই ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি হওয়ার জন্য বেশ কিছু গ্যাস দায়ী আছে, তার মধ্যে প্রথম যেটা দায়ী হাইড্রোকার্বন। অর্গানিক কেমিস্ট্রিতে যে হাইড্রোকার্বন শিখি, হাইড্রোকার্বন বাষ্প, এটা হচ্ছে মেইনলি দায়ী, এবং এর সাথে NO2 আর ওজোন রিয়াকশন করে। রিয়াকশন করলে যেটা হয় প্যান্স তৈরি করে। প্যান্স মানে কি? প্যান্স মানে হচ্ছে এটাকে বলা হয় পারঅক্সি অ্যাসাইল নাইট্রাইল। পারঅক্সি অ্যাসাইল নাইট্রাইল তৈরি করে। এই পারঅক্সি অ্যাসাইল নাইট্রাইলের সংকেত হচ্ছে এরকম, যে মাঝখানে CO, এই সাইডে একটা R, এই সাইডে অক্সিজেন, এই সাইডে অক্সিজেন, NO2, ঠিক আছে। এই যে এই প্যান্স তৈরি করে। এখন তাহলে এর মধ্যে দেখো আমাদের সৃষ্টি দায়ী নয় কোনটি? দেখো হাইড্রোকার্বন দায়ী, NO দায়ী, এটা ওজন হবে, ওজন দায়ী। CFC নাই এখানে, তার মানে CFCটা দায়ী নয়, মানে এইটাই হবে কারেক্ট অ্যান্সার। সো আমাকে এই তথ্যটা একটু মনে রাখা লাগবে, হাইড্রোকার্বন বাষ্পর সাথে NO2 আর ওজন এইগুলো রিয়াকশন করে প্যান্স বা ফটোকেমিক্যাল স্মোক তৈরি করতেছে পারঅক্সি অ্যাসাইল নাইট্রেট, ঠিক আছে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সেটা ম্যাথ 20-21 কোশ্চেনটা ভাইয়ার খুব চেনা জানা, এবং ভাইয়া এটা পারছিল। সো ভাইয়া এই কোশ্চেনটা কিন্তু পেরে আসছিল এক্সামে। সো নেক্সট আমরা আরেকটায় যাই। আমাদের আরেকটা কোশ্চেন কি আছে, নিচের কোন পদ্ধতি পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা হয় না? এই যে না কথাগুলো আমরা ম্যাক্সিমাম ইগনোর করে যাই, এই জন্য আমাদের ভুল হয়, আমরা ব্যবহার করা হয় মনে করি, না হয় না। এখন আমি তোমাকে এই জায়গায় তাহলে স্থায়ী আর অস্থায়ী দুইটা পার্থক্য বলে দিই, তাহলে তোমার হয়ে যাবে। সো স্থায়ী ক্ষরতা যেটা সেটা পড়বো, আর এখানে হচ্ছে অস্থায়ী ক্ষরতাটা পড়বো। সো আমরা এতটুকু কমন জানি, ক্ষর কখন বলা হয়? যখন পানিতে ম্যাগনেসিয়াম 2+ আর ক্যালসিয়াম 2+ এর লবণ, মানে ক্যালসিয়াম 2+ আর ম্যাগনেসিয়াম 2+ আয়ন দ্রবীভূত থাকে, তখন তাকে ক্ষর পানি বলে। স্থায়ী কখন বলবে? যখন ম্যাগনেসিয়াম 2+ এবং ক্যালসিয়াম 2+ এর সালফেট এবং ক্লোরাইড এই লবণগুলো থাকবে, যেন ম্যাগনেসিয়ামের সাথে সালফেট থাকবে, ক্যালসিয়ামের সাথে সালফেট থাকবে, অথবা ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরাইড থাকবে, ক্যালসিয়ামের সাথে ক্লোরাইড থাকবে, তখন একে স্থায়ী ক্ষর পানি বলা হবে। অস্থায়ী ক্ষর পানি কখন হবে? যখন এইগুলোর সাথে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের বাইকার্বনেট লবণ থাকবে, আর এখানে সালফেট এবং কার্বনেট লবণ থাকবে। সো অস্থায়ী মানে কি? এটা খুবই অল্প টাইমের জন্য। সো অস্থায়ী মানে অল্প টাইম, যেটা আমি ইজিলি দূর করতে পারবো কিভাবে? ফুটানোর মাধ্যমে, ফুটিয়ে দূর করা যায়। অস্থায়ীটা ফুটিয়ে দূর করা যায় বা ফুটন্তকরণের মাধ্যমে দূর করা যায়। সো অস্থায়ী ক্ষরতায় যেটা হয়, ক্যালসিয়াম বাইকার্বনেট ধরো আমাদের ক্যালসিয়াম বাইকার্বনেট এভাবে আছে, আমি এটাকে তাপ দিছি, তাপ দিলে কি হবে? নিচে ক্যালসিয়াম কার্বনেটের তলানি পড়বে আর পানিটা আলাদা হয়ে যাবে। সো পানিটাকে আমি ছেঁকে নিব, ক্যালসিয়াম কার্বনেট নিচে পড়ে থাকবে। সো এই যে বাইকার্বনেটকে তাপ দিলেই, সেটা হচ্ছে ফুটাইলেই ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ পড়ে যায় এবং পানিটা আমি পেয়ে গেলাম। কিন্তু স্থায়ী ক্ষরতা তো অনেক স্থায়ী, এটা তো দূর করা যাবে না। সেটা দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। পদ্ধতিগুলো কি? পাতন আছে, সোডিয়াম কার্বনেট সংযোজন আছে, কস্টিক সোডা সংযোজন আছে। এইগুলো হচ্ছে স্থায়ী ক্ষরতা দূর করার পদ্ধতি। স্থায়ী ক্ষরতা দূর করা যায় না শুধুমাত্র ফুটন্তকরণের মাধ্যমে। অস্থায়ী ক্ষরতা দূর করা যায়, নট স্থায়ী ক্ষরতা। সো অ্যান্সার হবে এইটা। বোঝা গেছে? কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ওকে,
আশা করি বুঝছো। পরের কোশ্চেন, ফুটন্তকরণের মাধ্যমে কেবল পানির অস্থায়ী ক্ষারতা দূর করা যায়, এটা মাথায় রাখলাম। পরের কোশ্চেনে যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? আগেই পড়ে আসছি, নিরাপদ মাত্রা যদি বলে সেটা হচ্ছে 0.01 ppm বা 0.01 ppm এর জায়গায় বসাইতে পারি মিলিগ্রাম পার লিটার। আর যদি বলে টিএলভি মানে থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু বা সর্বোচ্চ সহনশীল মাত্রা, সেটা হবে 0.05 ppm। ঠিক আছে, তাহলে আমরা এখানে কোনটা দাগাবো? 0.01 মিলিগ্রাম পার লিটার, দ্যাটস উইল বি কারেক্ট অ্যান্সার। এবং এই আর্সেনিক, লেড, ক্যাডমিয়াম, মার্কারি, অরাম মানে স্বর্ণ যেটা, এইগুলো ভারী ধাতু, এগুলোর কারণে মানবদেহে বিভিন্ন প্রকার রোগ বালাই সৃষ্টি হয়, প্রদাহের সৃষ্টি হয়, সেগুলো আমরা সামনে আরো কোশ্চেনের মাধ্যমে সলভ করে ফেলবো। নেক্সট আমাদের এখানে সবগুলোই বলা আছে সাইডে। নিরাপদ মাত্রা 0.01, আর্সেনিকের সর্বোচ্চ সহনশীল মাত্রা 0.05, আর বাংলাদেশের পানীয় জলেও সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা বাংলাদেশে সব বেশিটাই থাকবে 0.05 মিলিগ্রাম পার লিটার বা ppm। সবই পড়াই দেওয়া হয়েছে, আবার দেখাই দিলাম। আচ্ছা, তরলিত প্রাকৃতিক গ্যাস কিসে সমৃদ্ধ? আমি আগেই বলছি বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসগুলোতে প্রায় 93 থেকে 98% মিথেন গ্যাস থাকে। ঠিক আছে, 93 থেকে 98% মিথেন গ্যাস থাকে। সো আমি যদি এটাকে তরলও করি, এর মধ্যে তো মিথেন গ্যাসই থাকবে। সো মিথেন হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, মিথেন হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। আর আমরা বাসাবাড়ির যে সিলিন্ডারগুলো ইউজ করি সেগুলোতে বলা হয় এলপিজি গ্যাস সিলিন্ডার, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তার মধ্যে প্রধানত থাকে দুইটা গ্যাস, কার্বন 3 আর কার্বন 4। কার্বন 3 আর কার্বন 4, কার্বন 3 হলে সেটাকে বলা হয় প্রোপেন গ্যাস, কার্বন 4 হলে সেটাকে কি বলা হয় অ্যালকেনের মধ্যে? বিউটেন গ্যাস। সো বাসাবাড়িতে আমরা যে সিলিন্ডারটা ইউজ করতেছি সেখানে প্রোপেন আর বিউটেন এই গ্যাসটা ব্যবহৃত হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারছি। এবং এই গ্যাস লিকেজগুলো যদি আমরা শনাক্ত করতে চাই, বাসাবাড়িতে এলপিজি গ্যাস শনাক্ত করতে চাচ্ছ, ধরো গ্যাসের লিকেজ হয়েছে, দেখো বাসাবাড়িতে যদি গ্যাসের লিকেজ হয় তাহলে কিন্তু এক ধরনের স্পেশাল একটা সেন্ট বের হয়। সেন্টটা ভালো লাগে না, বাট আমাদেরকে সতর্ক করে। এই সেন্টটা বের হওয়ার কারণ হচ্ছে মারক্যাপটা যৌগ। মারক্যাপটা যৌগর মধ্যে একটা, আমি সামনে এটাকে আবার বলবো, মারক্যাপটা যৌগের মধ্যে একটা স্পেশাল সালফার জাতীয় পদার্থ থাকে। সালফারের দুর্গন্ধটার জন্য আমরা তখন বুঝতে পারি আমার গ্যাসটা লিকেজ হয়েছে। সো মারক্যাপটা যৌগ নিয়ে কি কি থাকে সেগুলো আমরা সামনের কোশ্চেনে পেয়ে যাবো, অসুবিধা নাই। সো এটা হচ্ছে মিথেন। ওকে, সো এটাই হচ্ছে মিথেন। আমরা আশা করি বুঝতে পারছি। এই কোশ্চেনটাও লাগবে। মিথেন গ্যাসকে নিম্ন তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়। ফার্স্টে কোনো একটা গ্যাসকে সিলিন্ডারজাত করার জন্য বা তরলীকরণ করার জন্য ফার্স্টে টেম্পারেচারটা কমিয়ে, সেই টেম্পারেচারটা কমিয়ে তার ক্রান্তি তাপমাত্রায় আনা হয়। কোথায়? ক্রান্তি তাপমাত্রা বা সংকট তাপমাত্রায় আনা হয় এবং তারপরে উচ্চ চাপ প্রয়োগ করা হয়। উচ্চ চাপ প্রয়োগ করলে গ্যাসটা তখন তরল হয়ে যায়, গ্যাস থেকে সেটা তরল হয়ে যায়। এই যে কত তাপমাত্রায় নিয়ে যাওয়া হয় সেটা হচ্ছে -160 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তথ্যটাও সামনে লাগবে। তারপরে চাপ দিলে তরল হয়ে যায় এটা। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখো। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নিচের কোনটি প্রোটন আসক্তি সবচেয়ে বেশি? সো প্রোটন আসক্তি বেশি কার থাকবে? যার হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন আছে তাদের প্রোটন আসক্তি বেশি থাকবে। বা আমরা যদি এটা বলি লুইস বেসগুলো কি করে, তারা হচ্ছে ইলেকট্রনগুলো দান করে। ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রনকে ভালোবাসবে কে? প্রোটনই তো। তাহলে প্রোটন আসক্তি কার বেশি? লুইস বেসগুলোর। কার? লুইস বেসগুলোর লোন পেয়ার ইলেকট্রন দান করে। এই লোন পেয়ার ইলেকট্রন দান করে কাকে? অবশ্যই প্রোটনকে। সো প্রোটন আসক্তি কার বেশি? লুইস বেসগুলোর। এখন লুইস বেসগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেগুলো আছে, অ্যামোনিয়া লুইস বেস, এই যে এক জোড়া লোন পেয়ার আছে। পানিতে 2 জোড়া লোন পেয়ার আছে, লুইস বেস। H2S, পানিতে যেহেতু আছে সালফারেও লোন পেয়ার আছে, একই তো গ্রুপ, গ্রুপ 16, অক্সিজেন আর সালফার একই গ্রুপ, তাহলে সেম বৈশিষ্ট্য। PH3, অ্যামোনিয়া নাইট্রোজেন গ্রুপ 15, ফসফরাসও গ্রুপ 15, এটাও তো গ্রুপ 15, এর যদি একটা লোন পেয়ার থাকে এরও একটা লোন পেয়ার। এখন এদেরকে যদি তুমি প্রোটন আসক্তির ক্রম অনুযায়ী সাজাও, সবচেয়ে বেশি প্রোটন আসক্তি শো করে হচ্ছে NH3। ঠিক আছে, তারপরে শো করে হচ্ছে PH3, তারপরে হচ্ছে H2S, আর সবার লাস্টে হচ্ছে ওয়াটার। এখন বলতে পারো ভাইয়া এই দুইটার মধ্যে একটা কি জানো সম্পর্ক ছিল? কারণটা যদি আপনি একটু বলে দেন। কারণটা হচ্ছে এরকম, তুমি এইভাবে মনে রাখো, এই দুইটার ক্ষেত্রে আকারের একটা ব্যাপার ছিল। সো এখানে নাইট্রোজেন আর ফসফরাসকে তুমি যদি গ্রুপ 15 অনুযায়ী সাজাও, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আকার বাড়ে।
সো যার আকার ছোট হয় তার প্রোটন আসক্তিটা বেশি হয়ে যায়, ঠিক আছে। সো এখানে দেখো NH3 যেটা আছে সেটা আমাদের মোটামুটি প্রোটন আসক্তির ভ্যালুটা সর্বোচ্চ। এখন এটা আসলে এইভাবে তুমি মিলাইতে গেলে তোমার অনেক কনফিউশন ক্রিয়েট হবে। সো তুমি যেটা করবা এখানে এই কোশ্চেনের ক্ষেত্রে বা যে কোনো কোশ্চেন দেখবে NH3 থাকলে ওটার প্রোটন আসক্তি বেশি হয়, কারণ কিছু বিচ্যুতির কারণ আছে, ওই যে ভ্যান ডার ওয়ালসের ব্যাপারে আমি না যাই, তোমাকে কয়েকটা ভ্যালু দেখাই তাহলে বুঝতে পারবা। সো এখানে দেখো প্রোটন আসক্তির ক্রম, এখানে ভ্যালুগুলো দেখলে তুমি বুঝতে পারবা। এটার NH3 এর ভ্যালু 854 সবচেয়ে বেশি, PH3 789, H2S এরটা 712, পানিরটা 697। সো ভ্যালু তো মুখস্থ রাখা পসিবল না, তুমি এই অর্ডারটা মনে রাখো তাহলে হচ্ছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, নিচের কোনটি প্রধানতম গ্রিন হাউস হইতে হবে, এটা গ্রিন হাউস বা কিছু হবে, ম্যাট 19-20 এর কোশ্চেন দেখে নিবা, এটা আমাদের স্লাইডে একটু ভুল হয়েছে। সেটা প্রধানতম গ্রিন হাউসে আমি ধরে নিলাম। প্রধানতম গ্রিন হাউস গ্যাস একদম ফার্স্টে আমি ব্যাখ্যা করে দিছি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড 50% ভূমিকা আছে এটা ই করার। সো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, ওকে। সো 50%, এই যে এখান থেকে আমি আর কি বুঝছি যে কার্বন ডাইঅক্সাইড 50% গ্লোবাল ওয়ার্মিং এ ভূমিকা রাখতেছে। মিথেন 19, CFC 16, ওজোন 8, N2O 5 আর জলীয় বাষ্প 2, যেগুলো আমি অলরেডি তোমাকে পড়ায় আসি লিখে। সো আশা করি বুঝতে পেরেছো। সো নেক্সট, কোন গ্যাসটি বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? আমরা জানি বাতাসে বা ট্রোপোস্ফিয়ার অঞ্চলে নাইট্রোজেন থাকে 78.09%, অক্সিজেন থাকে 20.94%, কার্বন ডাইঅক্সাইড থাকে 0.033%, আর্গন নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গন সবচেয়ে বেশি থাকে 0.93%, 0.93%। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গন সবচেয়ে বেশি, ঠিক আছে। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে প্রকৃতিতে আর্গন সবচেয়ে বেশি থাকে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে প্রকৃতিতে সবচেয়ে বেশি থাকে আর্গন, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে। সো এইটা মনে রাখবা, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে। এই কথাটা না লিখলে আবার বলবো যে কি পড়াইছেন, ভুল পড়াইছেন। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গন সবচেয়ে বেশি থাকে, আর নাইট্রোজেন প্রকৃতিতে সবচেয়ে বেশি আছে 78.09%। সো অক্সিজেন অনেকে ভুলে দাগাই ফেলবা, অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, এটা অক্সিজেন না, নাইট্রোজেন, ঠিক আছে। আচ্ছা, সো নাইট্রোজেন, ওকে। সো নেক্সট, এই যে ব্যাখ্যাটা দেওয়া আছে সুন্দর মতো, তো এই জিনিসটা মাথায় রাখবো। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির সৃষ্টির জন্য দায়ী? আগেই পড়ে আসছি, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডগুলো, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সো সালফার ডাইঅক্সাইড আছে, দাগাই ফেললাম। আমি বলছি রিপিট করছি না, আমরা বেশি টাইম নিব না। সো এখানে অনেক কথা বলা আছে। অ্যাসিড বৃষ্টির পিএইচটা আগেই পড়ানো হয়েছে, 5.6 বা এর কম হইলে সেটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিতে সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এই জিনিসগুলো থাকে। সালফিউরাস অ্যাসিড যদি থাকে, অন্যান্য না থেকে, এটাও দাগাইতে পারো, ওকে। সো এই হচ্ছে মোটামুটি কথা, এবং পিএইচটা 5.6 থেকে 3.5 এর মধ্যে বা 5.6 বা এর চেয়ে কম, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো, ওকে। সো নেক্সট আমরা যাচ্ছি, বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়? এটাও পড়ে আসছি, ট্রোপোস্ফিয়ার অঞ্চলে ঘূর্ণিঝড় হয় বলে এটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে আসছি, তার পাশের মণ্ডলটাকে কিছুই হয় না, জেট বিমান চলাচল করে দেখে এটাকে আমরা শান্ত মণ্ডল বলছিলাম। তাহলে এটা ট্রোপোস্ফিয়ার অঞ্চল হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাই, যেহেতু আমরা এগুলো সব রিপিট কোশ্চেন পাচ্ছি, ঝামেলা নাই। স্ট্রেটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, ট্রোপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা প্রভৃতি হচ্ছে বলে বিমান চলাচল করে এখানে, আর স্ট্রেটোস্ফিয়ারে জেট বিমান চলাচল করে, ওকে। সো এই হচ্ছে ব্যাপার। নিচের কোনটি ভারী ধাতু? লিখে দিছিলাম না নিচের ভারী ধাতু, আমি আবার একটু লিখে দিই, আর্সেনিক, ক্যাডমিয়াম, মার্কারি, তারপরে আরো কি কি ছিল, আর্সেনিক, ক্যাডমিয়াম, মার্কারি, লেড, অরাম, ক্রোমিয়াম, এগুলোকে আমরা মোটামুটি ভারী ধাতু হিসেবে চিনতেছি। এছাড়াও নিকেল টিকেলও মাঝে মাঝে থাকে। সো এখানে ভারী ধাতু চাইছে, তাহলে এই যে ক্যাডমিয়ামটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, ক্যাডমিয়ামটা কারেক্ট অ্যান্সার। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। সো নেক্সট আমরা এই যে এখানে বলা আছে আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম, মার্কারি, অ্যান্টিমনি, কপার, জিঙ্ক, নিকেল। জিঙ্ক ভারী ধাতু, জিঙ্ক ভারী ধাতু না, একটু পরেই তুমি বুঝতে পারবে, এইগুলো ভারী ধাতুর মধ্যে আনো না। এই যে এইগুলো মনে রাখো, বইয়ের মধ্যে যেগুলো আছে, আর্সেনিক, ক্রোমিয়াম, লেড, ক্যাডমিয়াম, মার্কারি, হ্যাঁ, এই পর্যন্ত রাখো আপাতত। তারপর এখানে অরাম অ্যাড করতে পারো। তো এই যে জিঙ্ক একটু পরে কেন বলতেছি, দেখো কোশ্চেন আসছে, নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? দেখো, মার্কারি ভারী ধাতু, অনেক বেশি ভর, বেশি ঘনত্ব বেশি, এরা ভারী ধাতু। ক্যাডমিয়াম পড়ছো, অরামের ভর অনেক বেশি, 79, সো এটা অনেক বেশি। জিঙ্ক, এদের তুলনায় জিঙ্ক কিন্তু ভারী না, জিঙ্কেরটা 30 মাত্র, পারমাণবিক সংখ্যা 30, পারমাণবিক ভর 65.4। সো এইটা হচ্ছে ভারী ধাতু নয়, ঠিক আছে। সো ওইখানের ওইটা মনে রাখার দরকার নাই, আশা করি বুঝতে পারছো। সেখানে আবার দেখো দেওয়া হয় নাই, ক্যাডমিয়াম, লেড, আর্সেনিক, মার্কারি, স্বর্ণ বা সোনা, ওকে। সো এখন আসো, ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ, আমরা যদি ভূপৃষ্ঠ থেকে কোনো বেতার তরঙ্গকে পাঠাই দিই,
সেটা কোন স্তরে যে বাধাপ্রাপ্ত এবার ফিরে আসবে। আমি তোমাকে বলছিলাম 4 নাম্বার স্তর, ট্রোপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার যে বাধা পাবে, বাধা পেয়ে আবার ফিরে আসবে বেতার তরঙ্গগুলা। তো থার্মোস্ফিয়ার যে অঞ্চলটা, এটাকেই তোমার বলা হয় আয়োনোস্ফিয়ার। দেখো তো অপশনে থার্মোস্ফিয়ার বলে কিছু নাই, কি আছে? আয়োনোস্ফিয়ার আছে, কারণ এইখানে আয়ন আকারে থাকে সবকিছু। তো এইটা হবে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটাতে, এই যে এখানে বলা হয়েছে চতুর্থ স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার, যেটা সৌর বিকিরণে এক্স রে ইউভি রশ্মির সংঘাতে এখানে নিম্নতর বায়ু আয়নিত হবে। সো এখানে আয়নিত হয় বলে এখানে আয়োনোস্ফিয়ার বলা হয়। এবং এখান থেকে বেতার তরঙ্গ পাঠানো হলে সে বেতার তরঙ্গ বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে, ঠিক আছে। আর মেসোস্ফিয়ারকে শীতলতম স্তর বলা হয়, যেটা অলরেডি বলা হয়েছে। এবং তাপমাত্রাটা অলওয়েজ তুমি একটু পড়ে নিবা, টেম্পারেচারটা মাস্ট পড়বে এখানে, কত ডিগ্রিতে পৌঁছায়, টেম্পারেচারটা কত ডিগ্রিতে পৌঁছায়, ঠিক আছে, এটা একটু পড়তে হবে। এক্সোস্ফিয়ার যখন আমরা বলি, এক্সোস্ফিয়ারটা হচ্ছে আমাদের 500 কিলোমিটারের উপরের যে স্তরটা, এটাকে বলে এক্সোস্ফিয়ার। ওকে, সো হু অনুমোদিত পানির দূষণের সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের সর্বোচ্চ মান কত? সো এই জন্য আমি যেটা করব, পানির সারফেস ওয়াটারের 6টা মানদণ্ড আছে, 6টা স্কেল আছে। সো আমরা ওই 6টা প্যারামিটারকে লিখে ফেলবো এখন। প্যারামিটারের প্রথমটা আছে হচ্ছে পানির পিএইচ। সো WHO কর্তৃক পানির পিএইচ এর মান হচ্ছে 6.5 থেকে 8.5। এবার আসো পানির ক্ষরতা। সো পানির ক্ষরতার মধ্যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম আছে। তো সো ক্যালসিয়াম যেটা, এটার পরিমাণ আমাদের আছে হচ্ছে 100 ppm থাকতে পারে, 100 ppm, এটা হচ্ছে লাস্ট ভ্যালু, ঠিক আছে। আর হচ্ছে ম্যাগনেসিয়াম যেটা, এটা হচ্ছে 200 ppm, এটা কত? 200 ppm। এবার আসো, দুইটা হয়ে গেছে, পিএইচ আর পানির ক্ষরতা। এরপরে আসে কি? পানির ডিও। সো ডিও যেটা, এটার ভ্যালু হচ্ছে 4 থেকে 8 ppm, ঠিক আছে, বা 6 ppm। এটা 8 হইতে পারে, অথবা আপাতত আমরা 6টাই বেশি প্রিফারেবল মনে করতেছি কোশ্চিন ব্যাংক পড়ার পরে বা বইয়ের মধ্যে। সো এটা হলো। তারপরে কি আছে আমাদের হচ্ছে বিওডি। সো বিওডিটা মনে রাখবা, বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কি? পানির ডিওতে যেই অক্সিজেনটা আছে, ওখান থেকে তুমি যেই পরিমাণ অক্সিজেন ব্যয় করবা জৈব দূষকগুলো পচাতে, জৈব দূষক পচাইতে কি অক্সিজেন ব্যয় হবে না? সো পানিতে দ্রবীভূত অক্সিজেন থেকে ওই জৈব দূষক পচাতে কতটুকু অক্সিজেন তুমি ব্যয় করলা, এটাকে বলা হয় বিওডি। সো বেশি পরিমাণ অক্সিজেন ব্যয় করা কিন্তু ভালো না, তাই বিওডির মান যত ভালো ছোট হবে তত সেটা আমাদের জন্য ভালো। বিওডির মান যত ছোট হবে সেটা আমার তত ভালো। যদি 1 থেকে 2 ppm হয় সেটা খুবই ভালো, 3 হলে আচ্ছা মোটামুটি ভালো, 6 হলে একদম সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় গেছে, 10 হলে খারাপ, 20 হলে খুবই খারাপ, মনে রাখবা এটা। আচ্ছা, সিওডি যে জিনিসটা, সিওডি হচ্ছে পানিতে দ্রবীভূত যে অক্সিজেন আছে, যেটাকে বলা হয় ডিও। সো ডিও থেকে জৈব এবং অজৈব দূষককে পচাতে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হয় সেটা সিওডি। তার মানে সিওডির ভ্যালুটা বড় হবে, কারণ সিওডির মধ্যে জৈব অজৈব দূষক দুইটাই পচানোর জন্য অক্সিজেন ব্যয় হওয়ার পরিমাণটা বলা আছে। সো সিওডির মানটা তাই 6 থেকে একটু বেশি হবে, 10 ppm পর্যন্ত মানা যাবে। তাহলে এখান থেকে তুমি একটা বিষয় বুঝলা, বিওডি মানে জৈব দূষক পচাতে ব্যয় করা অক্সিজেনের পরিমাণ, সিওডি মানে জৈব প্লাস অজৈব দূষক পচাতে ব্যয়কৃত অক্সিজেনের পরিমাণ। তার মানে সিওডির ভ্যালুটা অলওয়েজ বিওডি থেকে বড় হবে, কারণ এখানে জৈব অজৈব দুইটা দূষকই পচানো লাগতেছে। এট লাস্ট টিডিএস এর ভ্যালুটা পড়বা, টিডিএস এর ভ্যালুটা 500 ppm। টিডিএস কি? টোটাল ডিজলভ সলিড। এই পূর্ণরূপগুলো সব লিখবেন, ঠিক আছে। সিওডি মানে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টিডিএস মানে টোটাল ডিজলভ সলিড। তো টিডিএস 500 ppm, টিডিএস মানে পানিতে দ্রবীভূত খনিজের পরিমাণ। 500 ppm পর্যন্ত ইটস ওকে, এটা এর বেশি হলে এটা ভালো না, ওকে। এখন দেখো আমাদের কি বলছে, সিওডির পরিমাণ, সেটা এটা হবে 10 মিলিগ্রাম পার লিটার বা ppm। সো এই ছকটা তোমার এখানেও সুন্দর করে দেওয়া আছে, পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস সবগুলোই মিলে গেছে। আচ্ছা, এরপরে আছে কি এখানে ক্ষরতারগুলো বলা আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বলা আছে, আর সোডিয়াম ক্লোরাইড যেটা, এটা টিডিএস বুঝাইছে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডও একটা লবণের কথা বলা হয়েছে, এটা 500 ppm। টিডিএসও এদিকে বলা হয়েছে, টিডিএসটাও কত? 500 ppm, মাথায় রাখবো এগুলা, ওকে। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, প্রাকৃতিক গ্যাসকে কত তাপমাত্রায় শীতল করলে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে পরিণত হয়? আগেই বলে আসছি ভাইয়া, এই কোশ্চেনটা কিন্তু আসবে। টেম্পারেচার ফার্স্টে কমানো হয়, কমানোর পরে এখানে প্রেসার প্রয়োগ করা হয়, প্রেসার প্রয়োগ করলে সেটা গ্যাস
গ্যাস থেকে তরলে কনভার্ট হয়। তাহলে গ্যাসকে তরল করার দুইটা পদ্ধতি, ফার্স্টে আমি তাপমাত্রা কমাবো, তারপরে চাপ বাড়াবো। সেই তাপমাত্রা কমায় কোন পর্যন্ত যাবো? ক্রান্তি তাপমাত্রায় যাবো, সেটা হচ্ছে -160°C। এটা আগেই তুমি তথ্য আকারে পড়ে ফেলছো। তো -160°C। ওকে, সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট কি বলতেছে আমাদের? এলপিজি সিলিন্ডারের লিক শনাক্তকরণের জন্য কোনটি ব্যবহৃত হয়? আমি তোমাকে বলছি এলপিজি সিলিন্ডারে প্রধানত প্রোপেন গ্যাস থাকে, প্রোপেন প্লাস বিউটেন গ্যাস থাকে। এখন তোমার কোশ্চেন একটু হার্ড হইলে প্রোপেন বিউটেনের সংকেত দিবে। প্রোপেন মানে কার্বন 3টা, অ্যালকেনের ক্ষেত্রে কি হয়? CnH2n+2, কার্বন যেটা থাকবে হাইড্রোজেন ডাবল হচ্ছে 2 বেশি, কার্বন 4টা হলে হাইড্রোজেন ডাবল হচ্ছে 2 বেশি, এরকম আসবে। সো এটা লিক শনাক্তকরণ যদি তুমি করতে চাও, লিক শনাক্তকরণের জন্য একটা দুর্গন্ধ যখন লিক হয়, বাড়িতে এমনিতে গ্যাসে রান্না বান্না করলে দুর্গন্ধটা বেরোয় না, কিন্তু যখন লিক হয় তখন একটা দুর্গন্ধ বেরোয়, কারণ এখানে সালফার ঘটিত পদার্থ থাকে। এখন সালফার ঘটিত পদার্থ যৌগটাকে বলা হয় মারক্যাপটা। কি বলা হয়? মারক্যাপটা। তো যে মারক্যাপটার সংকেতটা কি? থায়োন, এই যে SH, ঠিক আছে, এইটা হচ্ছে সংকেত। সো এখানে যদি মিথাইল মারক্যাপটা থাকে তখন এটা হয় মিথাইল CH3SH, আর যদি ইথাইল মারক্যাপটা থাকে তখন এটা হয় C2H5SH। সো দেখো এই দুটার মধ্যে যেটা মিলবে সেটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া CH5SH এটা না, ইথাইল হইলে C2H5SH হইতো, তাহলে এটা না, OH তো হবে না, SH হইতে হবে, OH হবে না, SH3, এটা মিথাইল মারক্যাপটা, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে মিথাইল বা ইথাইল মারক্যাপটা থাকবে। এই সালফারের কারণে এই জায়গায় সেই দুর্গন্ধর কারণে তুমি হচ্ছে টের পাবা। আচ্ছা, আমাকে সতর্ক হইতে হবে, বাসাবাড়ি এখন গ্যাসটা জ্বালানো যাবে না, তাইলে কিন্তু বিস্ফোরণ হয়ে যাবে। সো এই জিনিসটা মাথায় রাখবা। সো এই জিনিসটা এখানে বলা আছে CH3SH, সো এখানে CH3SH অথবা C2H5SH, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। মারক্যাপটা যৌগ বলা হয় এটা, অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছো, বন্ড SH। রান্নার সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয়? প্রোপেন আর বিউটেন। প্রোপেন আর বিউটেন, এই যে বিউটেন আর প্রোপেন, এটা আগেই পড়ায় আসছি, অনেকবার বলছি, কারণ সামনে কোশ্চিনে আসবে। ওকে, সো এখানে বলা আছে মোটামুটি মিথেন গ্যাস পরিমাণ সবচেয়ে বেশি, প্রোপেন বিউটেন এত অল্প পরিমাণে আছে, বাট রান্নার সিলিন্ডারে মূলত প্রোপেন আর বিউটেন থাকে। এমনিতে আমরা যে হচ্ছে সিএনজি যে গ্যাসটা, সিএনজি অর্থাৎ আমাদের হচ্ছে গ্যাস সিলিন্ডার যেগুলো চলে এমনিতে রান্নার বাসাবাড়ির কাজে, কম্প্রেস ন্যাচারাল গ্যাস যেটা, সেখানে মোটামুটি মিথেন গ্যাসটা সর্বোচ্চ পরিমাণে থাকে। আর বাসাবাড়ির যে রান্নার সিলিন্ডার, এখানে প্রোপেন আর বিউটেনটা বেশি পরিমাণে থাকে। যে কোনো গ্যাস সিলিন্ডার জাতকরণের শর্ত হচ্ছে তাপমাত্রা কমায় ক্রান্তি তাপমাত্রায় নিয়ে আসবো, তারপরে প্রেসার দিব, প্রেসারটাকে বাড়াই ফেলবো। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি? আবারও আসছে কোশ্চেনটা। সো সালফার ডাইঅক্সাইড, ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এছাড়াও সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড থাকলেও লাগাইতে পারবা যদি অন্যগুলো না থাকে অপশনে। ওকে, সো এই যে সালফার ডাইঅক্সাইড, এই NO2, এই যে এইগুলো হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন বলছে স্টোরেজ ব্যাটারির মাধ্যমে, মানে আমরা যে এই ব্যাটারিগুলো ইউজ করি, সেটা হইতে পারে আমাদের ল্যাপটপের ব্যাটারি, হইতে পারে আমাদের ঘড়ির ব্যাটারি, হইতে পারে আমাদের এমনিতে যে ড্রাই সেলগুলো ইউজ করি, বা যে কোনো ব্যাটারি। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতুটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? সো এটা তোমরা সবাই জানো, আমাদের স্টোরেজ ব্যাটারিতে খুব কমন ভাবে লেড থাকে। এই লেড আমাদের স্টোরেজ ব্যাটারির মাধ্যমে প্রবেশ করে। এরপরে ক্রোমিয়াম অপশনে আছে না, ক্রোমিয়াম হচ্ছে ট্যানারি শিল্প বা চামড়া শিল্পের মাধ্যমে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে, ট্যানারি বা চামড়া শিল্প। এরপরে আমাদের আর্সেনিক আছে না, আর্সেনিক হচ্ছে আমাদের ভূগর্ভস্থ পানির মাধ্যমে বা পানির মধ্যে লবণ আকারে থাকে, ভূগর্ভস্থ পানির মাধ্যমে প্রবেশ করে। আর ক্যাডমিয়াম যেটা আছে, ক্যাডমিয়াম হচ্ছে আমাদের আকরিক মানে মাটির নিচে যে অংশটা, ওখান থেকে প্রবেশ করতেছে। সো আমাদের এটা পিবি হবে, পিবি। সো এটা হবে লেড, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমাদের লেড ব্যাটারির মাধ্যমে প্রবেশ করে, এই জিনিসটা মাথায় রাখলেই হয়ে যাচ্ছে। সো এখানে দেখো ভারী ধাতু ক্রোমিয়াম ট্যানারির মাধ্যমে, যেটা বলছি। ক্যাডমিয়াম হচ্ছে আকরিক বা ঝালাই সোল্ডার। লেড হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, এটা মনে রাখা ইজি, লেড স্টোরেজ হবে এটা। আর্সেনিক মাটিতে বিদ্যমান, আর্সেনিকের লবণ। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে মোটামুটি ভারী ধাতুগুলো এইভাবে আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করতেছে, যার কারণে আমাদের কার্সিনোজেন, ক্যান্সার, বিভিন্ন প্রকার বৃক্কে অচল হয়ে যাচ্ছে, অস্টিওপোরোসিস রোগ হচ্ছে, আর্সেনিকোসিস রোগ হচ্ছে, বিভিন্ন টাইপের রোগগুলো আমরা সামনে দেখব। কোন তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হবে? পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য তাপমাত্রা কত ভাইয়া? 0 কেলভিন, মানে ওকে, বা 273
273°C নাকি -273°C। সো ওকে তো নাই, তাহলে -273°C। সো 273 বললে কিন্তু ভুল হয়ে যাবে। 0 কেলভিন, কেলভিন থেকে যাওয়ার সিস্টেম হচ্ছে মাইনাস করা, সেন্টিগ্রেড থেকে কেলভিনে যাওয়ার সিস্টেম হচ্ছে 273 প্লাস করা। এই জিনিসগুলো আমরা জানি আশা করি। তো আমরা নেক্সটে যাচ্ছি আমাদের পরেরটাই, বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি? মিঠা পানির প্রধান উৎস আগেই পড়ে আসছি, আমি আরেকবার রিপিট করতেছি, সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে 97.3% সমুদ্রের লবণাক্ত পানি আছে, 2.7% আমাদের মিঠা পানি আছে। মিঠা পানির মধ্যে হিমবাহ তুষারপাত উত্তরের মেরু থেকে 74% আমরা পাই, ভূগর্ভস্থ পানি থেকে কত পাই? 22.2% পাই। সো এখানে তো ওইগুলো নাই, আর বাংলাদেশে তো আর ওই যে উত্তর অঞ্চলের বরফ নাই, তাহলে এখান থেকে পাওয়ার সেকেন্ড যে বিগেস্ট সোর্স সেটা হচ্ছে ভূগর্ভস্থ পানি 22.2%, ঠিক আছে। আর বাকিগুলো দেখছো অনেক 0.003 এরকম সামথিং ছিল, অনেক কম। সো আমাদের অ্যান্সার হবে ভূগর্ভস্থ পানি। ওকে, আমরা এটা পরে আসছি দেখে আর লিখলাম না, আশা করি তুমি বুঝতে পারবে। এই যে এখানে লেখা আছে হিমবাহ থেকে 74%, এটা অপশনে ছিল না। ভূগর্ভস্থ পানি থেকে 22.2%, এইটা হবে কারেক্ট অ্যান্সার। বৃষ্টির পানি থেকে 0.035, নদীর পানি থেকে 0.03, খুবই কাছাকাছি। নদীর পানিটা হচ্ছে সব থেকে কম হচ্ছে নদীর পানি, তারপরে হচ্ছে আমাদের বৃষ্টির পানি, আর তার থেকে একটু বেশি হচ্ছে বিভিন্ন হ্রদ, ঠিক আছে। সো তার থেকে একটু বেশি হচ্ছে ভূগর্ভস্থ, তার চেয়ে সবার চেয়ে বেশি হচ্ছে আমাদের কি হিমবাহ বা তুষারপাত। সো এই সিরিয়ালটা একটু মনে রাখো, কোশ্চেন কর্তার মনে যদি এখন হঠাৎ করে উদয় হয়, আচ্ছা একটা সিরিয়াল মেরে দিত দেখি কোন কে পারবে, যে একটু ঠান্ডা মাথায় পড়ছে, ঠিক আছে। এমনিতে তো এইটাই আসতেছে, তো তুমি একটু ঠান্ডা মাথায় একটা সিরিয়াল করে নিও, তাহলে ইজি হবে ব্যাপারটা। নিচের কোন গ্যাসটির ব্যাপন ক্ষমতা সবচেয়ে বেশি? ব্যাপন ক্ষমতা তারই বেশি যার ভর কম, আগেই পড়ে আসছো, যার ভর কম তার ব্যাপন ক্ষমতা বেশি। এখন চিন্তা করো এই ফ্লোরিন কিন্তু প্রকৃতিতে এই এফ আকারে থাকে না, এ থাকে হচ্ছে F2 আকারে, তাহলে এটা হচ্ছে 19 × 2 মানে 38। ওকে, অক্সিজেন কিন্তু O2 আকারে থাকে, তার মানে 16 × 2 মানে কত ভাইয়া? 32। নিয়ন কিন্তু শুধুমাত্র নিয়ন আকারেই থাকে, এটার ভর তাহলে 20। আর ক্লোরিন থাকে Cl2 আকারে 35.5 × 2 মানে এটা 71। আগেই বলে আসছি কোনো গ্যাস যার ভর কম তার ব্যাপন হার সবচেয়ে বেশি, কারণ আমরা জানি কোনো একটা গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে ভর যার কম তার ব্যাপন হার বেশি, ভর এখানে কম কার নিয়নের, সেটা হবে কারেক্ট আনসার। কোশ্চেনটা দেখে তোমরা অনেক সময় ক্লোরিনের জাস্ট Cl হিসাব করলে ভুল হয়ে যেতে পারে, অক্সিজেন হিসাব করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এইটা, ঠিক আছে। অক্সিজেন কিন্তু অ্যান্সার হয়ে যেত, অক্সিজেন হবে না, এটা হবে ফ্লোরিন, নিয়নটা অ্যান্সার। আশা করি বুঝছো। এই ধরনের কোশ্চেনগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করবো। নিচের কোন ধাতুটির বিষক্রিয়ায় অস্থিওপোরেসিস রোগ হয়? সো অস্থিওপোরেসিস মানে হাড়ের ক্ষয়, ঠিক আছে। একটা নির্দিষ্ট সময় পরে যে আমাদের হাড়গুলো ক্ষয় হইতে থাকে 50 বছরের ঊর্ধ্বে, যে এই কারণটা হচ্ছে ক্যাডমিয়ামের কারণে হয়। এটা কার জন্য হয়? ক্যাডমিয়ামের কারণে আমার হচ্ছে অস্থিওপোরেসিস রোগটা হয়, তাহলে আমার অ্যান্সার হবে ক্যাডমিয়াম। এছাড়াও আমি কিছু ভারী ধাতুর কারণে কি কি রোগ হয় আমি একটু বলে দিচ্ছি। আর্সেনিকের কারণে আমাদের আর্সেনিকোসিস রোগ হয়, অথবা এটাকে বলা হয় ব্ল্যাক ফুট ডিজিজ। কি বলা হয়? ব্ল্যাক ফুট ডিজিজ একটা রোগ হয়, ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। ওকে, আর্সেনিকের পরে আমরা যদি যাই ক্রোমিয়ামের কারণে আমাদের কি হয়? ক্রোমিয়ামের কারণে ট্যানারি শিল্পের ইটি হয়, ট্যানারি শিল্পের দূষণের কারণে ক্রোমিয়াম আসে, ক্রোমিয়ামের কারণে আমাদের হিমোগ্লোবিন উৎপাদনে ব্যাঘাত ঘটে। তাহলে এখানে Fe2+ শোষণে বাধাপ্রাপ্ত হয়, Fe2+ শোষণ হয় না, হিমোগ্লোবিন উৎপন্ন হয় না, রক্ত শূন্যতা দেখা যায়। কি দেখা যায়? রক্ত শূন্যতা দেখা যায়। আচ্ছা, তারপরে আমরা আসি ক্যাডমিয়ামের কারণে। ক্যাডমিয়ামের কারণে অলরেডি পেয়ে গেছো অস্থিওপোরেসিস রোগ হয়, এটা একটা কারণ। তারপরে ক্যাডমিয়ামের কারণে বৃক্ক অচল হয়ে যায়, বৃক্ক অচল হয়। আর একটা হচ্ছে সিডির পরে কি ই আসে না, ইতে মনে রাখবা ক্যাডমিয়ামের কারণে ইটাই রোগ হয়। কি হয়? ইটাই রোগ হয়। এখন আসো লেডের কারণে কি রোগ হয়? লেডের কারণে হচ্ছে
মা হচ্ছে মৃত সন্তান প্রসব করে, মৃত সন্তান মানে মারা যায় সন্তান। আর একটা হচ্ছে এই যে শিশু আছে না, শিশুর আইকিউ হ্রাস পায়, আইকিউ বা বুদ্ধিবৃত্তি যেটা আছে এটা হচ্ছে হ্রাস পায়। এটা কার কারণে হয়? লেডের কারণে। এটা কার কারণে হয়? লেডের কারণে, কথাটা মনে রাখবা। আর লেডের কারণে বি থেকে মনে রাখবা দাঁতের মাড়ি নীল হয়, দাঁতের মাড়িটা নীল হয়ে যায়। এই যে লেডের বি থেকে মনে রাখবা দাঁতের মাড়ি নীলাভ হয়, দাঁতের মাড়ি নীলাভ হয়ে যায়, ঠিক আছে। সো এইগুলো আমরা মনে রাখলে হচ্ছে, এছাড়াও বাকিগুলো আমাদের হয়তো স্লাইডে আছে, আমরা দেখবো এখনই। সো অস্টিওপোরোসিস রোগ হয় ক্যাডমিয়ামের কারণে, আমরা এটা দেখে নিচ্ছি। আর্সেনিকের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। ক্রোমিয়াম Fe2+ আয়ন হচ্ছে শোষণ করতে পারে না, ক্রোমিয়ামের কারণে রক্ত শূন্যতা হয়। লেড মৃত সন্তান প্রসব বা শিশুর আইকিউ বা বুদ্ধিবৃত্তি হ্রাস পায়, দাঁতের মাড়ি নীল হয়ে যায়। ক্যাডমিয়ামের কারণে অস্টিওপোরোসিস রোগ হয়, বৃক্ক অচল হয়ে যায়, ঠিক আছে। এই তথ্যগুলো আমরা মনে রাখবো, অবশ্যই মনে রাখবো। নেক্সট, আমাদের নেক্সটে যাচ্ছি। এখানে ক্যাডমিয়ামের কারণে আরো কিছু রোগ আছে, একটা হচ্ছে অস্টিওপোরোসিস, একটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার, তারপরে আমাদের মোটামুটি বিপাকীয় বা মেটাবলিজম কাজটা বাধাপ্রাপ্ত হয়। সো এই হচ্ছে আমাদের ব্যাপারগুলা, ওকে। সো নেক্সট আমাদের আরেকটা বলতেছে নিচের কোন আপত্তি পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ। সো এখন সড়ক দুর্ঘটনা, তামাকু, মাদক দ্রব্য, বায়ু দূষণ, ক্যান্সার। তুমি ইন এ জেনারেল সেন্স চিন্তা করো, তোমার এটা কেমিস্ট্রিতে কোশ্চেন আছে, কোনটা দাগাবা? সো আমাদের সড়ক দুর্ঘটনা নিয়ে কোনো পড়ালেখা নাই, আমাদের তামাকু মাদক দ্রব্য নিয়ে পড়ালেখা নাই, ক্যান্সার দিয়ে আলাদাভাবে বলে না, ক্যান্সার বেশি মানুষের হয় না। বায়ু দূষণটা নিয়ে আমাদের হিউজ বলা আছে, এই যে এইগুলো নিয়ে বায়ু দূষণ, এই প্রত্যেকটা কারণে বায়ু দূষণ। সো এখানে আমি অ্যান্সার দেখাবো বায়ু দূষণ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, ওকে। সো আমরা নেক্সটে যাচ্ছি। বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পড়ে সরু ছিদ্রপথে ভালো করে খেয়াল করো, কোনো গ্যাস সজোরে একমুখী, কোনো গ্যাস সজোরে স্বতঃস্ফূর্তভাবে না, সরু ছিদ্রপথে একমুখী বের হওয়ার যে প্রক্রিয়া, এটাকে কি বলে? এটা কি ব্যাপন? না, ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়া। যখন উচ্চ চাপে ছিদ্র দিয়ে কিছু বের হবে সেটাকে বলা হবে নিঃসরণ। আর নিঃসরণ জিনিসটা কি? আর একটা নাম আছে অনুব্যাপন। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অনুব্যাপন। আমি তোমাকে এটা কিন্তু অনেক আগে একবার পড়ায় আসছি, ব্যাপন আর নিঃসরণের মধ্যে হিউজ পার্থক্য আছে। ব্যাপন হচ্ছে পরে ঘটে, নিঃসরণ আগে সরু ছিদ্রপথে কোনো একটা গ্যাস সজোরে বেরোয় গেলে নিঃসরণ বলে। এবার ওই গ্যাসটা চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, এটাকে বলা হয় ব্যাপন, ঠিক আছে। জিনিসটা মাথায় রাখবো। নিঃসরণের আর একটা নাম অনুব্যাপন। নিঃসরণ কিন্তু দেয় নাই, এটাকে অনুব্যাপন দিছে। সো তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, ঠিক আছে। নিঃসরণের ইংলিশ কি? ইফিউশন। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ওকে। সো আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি আছে? প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি? এটা আর আমরা এখন ব্যাখ্যায় যাব না, কার্বন ডাই অক্সাইড, ওকে। সো তারপরে যাও, নিচের কোন তথ্যটি সঠিক নয়? দেখো, সারফেস ওয়াটারে নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত অবস্থায় থাকে। আগে দেখি সবগুলো। খড় পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন দ্রবীভূত থাকে, এটা কারেক্ট। জানো তুমি, খড় পানি হতে গেলে এদের লবণ থাকা লাগবে। বিশুদ্ধ পানির pH 7, হ্যাঁ, বিশুদ্ধ পানি একদম নিরপেক্ষ একটা যৌগ, এটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড হিসেবে কাজ করে, এটার pH 7, দ্যাটস কারেক্ট অ্যান্সার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির pH 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকলে পানি বর্ণহীন এবং গন্ধহীন হয়। তুমি একটু আগে দেখে আসো, WHO কর্তৃক স্ট্যান্ডার্ড pH হচ্ছে 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকলে পানি গন্ধহীন, বর্ণহীন হয়। এটা হচ্ছে বিশুদ্ধ পানির একটা সাইন, এটাও কারেক্ট। তাহলে একমাত্র সারফেস ওয়াটারে নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত থাকে, এই তথ্যটা কারেক্ট না, কারণ সারফেস ওয়াটারে নাইট্রিক অ্যাসিড না। আমরা দেখছি সারফেস ওয়াটারে খড় পানি হতে গেলে এখানে ম্যাগনেসিয়ামের বিভিন্ন আয়ন থাকে, ক্যালসিয়ামের বিভিন্ন আয়ন থাকে। সো এর সাথে ক্যালসিয়ামের বাইকার্বনেট থাকলে বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ থাকলে তাকে অস্থায়ী ক্ষারতা বলা হয়, আর সালফেট আর ক্লোরাইড লবণ থাকলে তাকে স্থায়ী ক্ষারতা বলা হয়। সো এইটা হচ্ছে ভুল, এটা সঠিক নয়, তার মানে এটাই জানতে চাইছে, এটাই আমার কারেক্ট অ্যান্সার। সো আমরা আশা করি বুঝতে পেরেছি। সো নেক্সটে যাচ্ছি। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? গতিশক্তি একটা সূত্র আছে, সেটা হচ্ছে আমরা সবাই জানি ইকে সমান 3/2 nRT, আর গড় গতিশক্তি হচ্ছে ইকে সমান 3/2 nRT এর জায়গায় এটা হবে কেটি। যাই হোক, আমার গড় গতিশক্তি বলছে, আমি এটা নিয়ে কাজ করি। দেখো এখানে 3/2 একটা কনস্ট্যান্ট,
কে বোল্টজম্যান ধ্রুবক একটা কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট, টেম্পারেচারটা জাস্ট হচ্ছে ভ্যারিয়েবল বা চেঞ্জ হচ্ছে। তাহলে দুইটা গ্যাসের গড় গতিশক্তি কখন সমান? যখন এই টেম্পারেচারটা খালি চেঞ্জ হয় কিন্তু গড় গতিশক্তি সমান হওয়ার তথ্য বলছে। টেম্পারেচার যদি দুইজনের সমান হয়ে যায় তাহলেই গড় গতিশক্তি একমাত্র সমান হবে, কারণ বাকিগুলো তো কনস্ট্যান্ট, বাকিগুলো তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে শুধু টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রাটাই যদি সমান করে দিই, বাকিগুলো তো এমনিতেই কনস্ট্যান্ট, তার মানে তখন গড় গতিশক্তি দুইটা গ্যাসের সমান হয়ে যাবে। তাহলে তাপমাত্রা যখন সমান হবে, জিনিসটা আমরা আশা করি বুঝছি, বাকিগুলোর ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে না। সো এই হচ্ছে ব্যাপার। আমরা জানি এখানে অন্যভাবে করছে হয়তো 3/2 nRT, ওই যে RT সবসময় কনস্ট্যান্ট, জাস্ট তাপমাত্রা সমান হয়ে গেলেই সবকিছু মোটামুটি স্থির থেকে যাবে। আমি যেটা ব্যাখ্যা দিছি এটাই কারেক্ট, এখানে একটু ভুল হয়েছে টাইপিং এ, এটা দেখার দরকার নাই। ওকে, অ্যাসিড রেইনে কোন অ্যাসিড থাকে? অ্যাসিড রেইনে দুইটা অ্যাসিড থাকে, সালফিউরিক অ্যাসিড অথবা নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? তো না, এগুলো না থাকলে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড, এগুলো দেখাবো। সো সালফিউরিক অ্যাসিড HCl থাকে না, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এই যে এইটা। কার্বনিক অ্যাসিড হচ্ছে সাধারণ বৃষ্টির পানিতে থাকে, এটা অ্যাসিড বৃষ্টিতে থাকে না, এটা হচ্ছে স্বাভাবিক বৃষ্টির পানিতে কার্বনিক অ্যাসিড থাকে, এটা হচ্ছে স্বাভাবিক বৃষ্টির পানিতে থাকে, ঠিক আছে? স্বাভাবিক বৃষ্টির পানিতে থাকে, এটা কিন্তু অ্যাসিড বৃষ্টিতে থাকে না, আর HCl থাকে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, আমরা আশা করি বুঝছি। নেক্সটে আমরা যাচ্ছি, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে নিচের কোনটি? সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে কি? ওজোন গ্যাস, আর ওজোন গ্যাস থাকে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে, আমরা আগেই পড়ছি স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তৃতি হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার। সো তাহলে ওজোন হবে কারেক্ট অ্যান্সার। অক্সিজেন দেওয়া আছে ভুল, CFC না, NO2 না। সো এই জিনিসগুলো ঠান্ডা মাথায়, অনেক সময় এক্সামে তুমি দ্রুত দেখাইতে যে ওজনের জায়গায় অক্সিজেন গোল ভরাট করে ফেলতে পারো, এই জন্য এতে দিছে। সো ঠান্ডা মাথায় একটু করবা, সহজ কোশ্চিন ভুল করলে কিন্তু চান্সে একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? মানুষ চান্স পায় না সহজ জিনিস ভুল করার জন্য, কঠিনটা পারলে সিরিয়া লাগাই, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, সো এখানে বলা আছে সবকিছুই, আমরা এটা নিয়ে আর টাইম নষ্ট করব না, আমরা সবকিছুই পড়ালেখা করে আসছি। ওকে, সো তারপরে আমরা যেটা আছে, বাস্তব গ্যাস বয়েলের সূত্র মেনে চলে কখন? দেখো, বাস্তব গ্যাস সমূহ বয়েলের সূত্র মানার কোশ্চিনটা মানে হচ্ছে, ইনডিরেক্টলি কোশ্চিন করছে বাস্তব গ্যাস কখন বয়েলের সূত্র মানে হচ্ছে আদর্শ গ্যাস, তার মানে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। কোশ্চিনটা আসলে এইটা আসছে, একটু ঘুরাই দিছে। এই কোশ্চেনটা অনেক কমন, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আর বাস্তব গ্যাস যদি বয়েলের সূত্রই মেনে চলে তাহলে তখন সেটা হয়ে যায় আদর্শ গ্যাস। তার মানে সোজা কথা, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, আমরা এটা সবাই জানি, হাই টেম্পারেচার লো প্রেসার, বা আমরা HTML মনে রাখি না, সো HTML নাম মনে রেখে LP মনে রাখবা। তার মানে এটা হচ্ছে হাই টেম্পারেচার লো প্রেসার, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে, উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে। সো নিম্ন তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা 0 ডিগ্রি, খুবই উচ্চ তাপমাত্রা, এইটাই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, বা বাস্তব গ্যাস সমূহ বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে? নেক্সট বলছে সমান ভরের মিথেন আর অক্সিজেন, সমান ভরের মিথেন আর অক্সিজেন গ্যাস একটি নির্দিষ্ট তাপমাত্রা একটি পাত্রে রাখা হলো, সেই মোট প্রদত্ত চাপের কি পরিমাণ অক্সিজেন দ্বারা গ্রহণকৃত হবে। সো আমরা দেখি, এটা তো একটা ম্যাথ মনে হচ্ছে, বাট এই ম্যাথের কোনো ম্যাথই করা লাগবে না, এটা একটা থিওরি। সমান ভর বলে দিছে, সমান ভরের যখন দুইটা গ্যাসকে তুমি মিক্সড করবা, তখন দুইটা গ্যাস থাকলে তারা হচ্ছে মোট কি এক অংশ, তাহলে মোট আমার কত অংশ? এক অংশ। তাহলে দুইটা গ্যাস প্রত্যেকে একের অর্ধেক কত হয়? এ হাফ অংশ দখল করবে, এ হাফ অংশ দখল করবে, প্রদত্ত চাপের হাফ অংশ এ দিবে, এ হচ্ছে হাফ অংশ দিবে। ধরো সমান ভরের তিনটা গ্যাস দিছো, তাহলে তিনটা গ্যাস, এখানে হচ্ছে দুইটা গ্যাসের জন্য। এখন যদি তুমি সমান ভরের তিনটা গ্যাস দাও, তাহলে কি করবে? এখানে মোট তো এক অংশ, তাহলে এটা 1/3 অংশ চাপ দিবে, এটা 1/3 অংশ চাপ দিবে, এটা 1/3 অংশ চাপ দিবে। কারণ তোমার এই যে মিথেনের অর্ধেক চাপ, আংশিক চাপ, আর অক্সিজেনের আংশিক চাপ, দুইটা মিলেই হয় মোট চাপ। তাহলে মিথেন আর অক্সিজেন যেহেতু দুইজন, তাহলে দুইজনের মধ্যে প্রত্যেকে হাফ হাফ করে চাপ দিতেছে, হাফ হাফ করে। আবার সেম ভাবে তিনটা গ্যাস হইলে মিথেন, অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ধরো, তাহলে প্রত্যেকে 1/3 করে চাপ দিবে। তার মানে এটার অ্যান্সার হবে কি? হাফ অংশ। অ্যান্সারের ম্যাথ করা লাগবে না কিন্তু, ঠিক আছে? ম্যাথ করতে যে টাইম নষ্ট করো না। সো এই কথাটা এখানে লেখা আছে, এই কথাটা আশা করি তোমরা বুঝবা। এটা একটা ম্যাথগুলো আমরা পরে করব, ম্যাথগুলো
এখন করব না। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে নিচের কোনটি? এটা আগের কোশ্চেনটা এবার দেওয়া হয়েছে, মানে রিপিট হয়েছে, 16-17 ছিল, এটা 15-16 ওজোন গ্যাস। ওকে, সো এই জিনিসটাই আবার আসছে। বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে কোনটি? বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিতে প্রধান ভূমিকা রাখে প্রধান গ্রিন হাউস গ্যাস, তার মানে এটা কি? কার্বন ডাইঅক্সাইড। 50% লাগে কার্বন ডাইঅক্সাইড, তারপর মিথেন লাগে কত? 19%, সিএফসি লাগে 16%, ওজোন লাগে 8%, N2O লাগে 5%, জলীয় বাষ্প হচ্ছে 2%। মুখস্থ এভাবেই করে ফেলবা, ঠিক আছে? ভাইয়ার ক্লাসের সাথে সাথে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। এরপরের কি কোশ্চেন দিছে? নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর? অভ্যন্তরীণ শক্তিটাকে বোঝাচ্ছে তার গতিশক্তি। সো গতিশক্তির সূত্রটা আবার বলে দিই, ইকে সমান 3/2 nRT। যেখানে তুমি চিন্তা করো একটা গ্যাসের ক্ষেত্রে যদি তুমি 1 মোল গ্যাসের জন্য চিন্তা করো, 1 মোল, তাহলে n বাদ, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, 3/2 হচ্ছে কনস্ট্যান্ট। আবারও তুমি দেখতেছো একমাত্র টি হচ্ছে ভ্যারিয়েবল, এই টি চেঞ্জ করলে তোমার গতিশক্তি চেঞ্জ হয়, গতিশক্তিকেই বলা হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি। তার মানে তুমি বুঝতে পারতেছো, মানে অভ্যন্তরীণ শক্তিটা গতিশক্তির কারণে চেঞ্জ হচ্ছে, বা টেম্পারেচারটা ভ্যারিয়েবল, সো টেম্পারেচারের কারণে চেঞ্জ হচ্ছে, তার মানে তাপমাত্রার উপর, অনলি তাপমাত্রার উপর, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে আসলে ডিফাইন করা হবে, এখানে কিন্তু তোমার বাকিগুলা নাই। সো জিনিসটা আশা করি বুঝতে পারছি। কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, এর চাপ আয়তনের উপর নির্ভর করে না। বিজ্ঞানী জুল এই কর্তৃক সূত্রটা প্রযোজ্য, যা মেয়ারের প্রকল্প নামে পরিচিত। ওকে, সো কোনটি কক্ষ তাপমাত্রা? আমরা জানি এসএটিপি যেই টেম্পারেচারটা ছিল ওইটাকে বলা হয়তো কক্ষ তাপমাত্রা বা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে কেলভিনে নিলে 273 যোগ করবা 298 কেলভিন। এসএটিপির ক্ষেত্রে আগেই পড়ে আসছি, বলে দিছিলাম ওটা, এটাকে বলা হয় কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার, আরটি, রুম টেম্পারেচার। তাহলে এটা 298 কেলভিন। ওকে, আমরা আশা করি বুঝতে পেরেছি। নেক্সট আমাদের কি আছে? নির্দিষ্ট ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে কোন বৈশিষ্ট্যের উপর? সো এক নির্দিষ্ট ওজনের একটা আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করে কোন বৈশিষ্ট্যের উপর? দেখো আবারও একটা আদর্শ গ্যাসের ক্ষমতা নির্ভর করতেছে। ক্ষমতা মানে কি? ক্ষমতার ব্যাপারটা অনেকটা, দেখো আমি একটু তোমাকে ব্যাখ্যাটায় আগে ঘুরাই আসি। সো এই যে তাপমাত্রার সাথে অণুগুলোর গতিশক্তি পরিবর্তিত হয়, যেটাই গ্যাসের ক্ষমতা পরিবর্তন হয়। তার মানে শক্তির পরিবর্তন হলে ক্ষমতাও চেঞ্জ হবে, ঠিক আছে? শক্তির পরিবর্তন হলে ক্ষমতাও চেঞ্জ হবে। এখন শক্তি জিনিসটা কোথায় পাবা? গ্যাসের গতিশক্তির মধ্যে। তাহলে গ্যাসের গতিশক্তির সূত্রটা আবারও তুমি যদি খেয়াল করো, ইকে সমান কি? 3/2 nRT। অনলি টেম্পারেচারটা ভ্যারিয়েবল, টেম্পারেচার যদি চেঞ্জ হয় তাহলে শক্তির চেঞ্জ হবে, শক্তির চেঞ্জ হলে ক্ষমতা চেঞ্জ হবে, ঠিক আছে? একজনের শক্তি 5 কিলো জুল পার মোল বা জুল, আর একজনের 10, তাহলে তার ক্ষমতা দুইজনের তো সেম না, যার 5 তার একটু কম, যার 10 তার একটু বেশি। সো ব্যাপারটা আশা করি বুঝতে পারছি। P ইকুয়ালস টু এই যে W/T সম্ভবত বা F/A এরকম কিছু সূত্র ছিল ফিজিক্সের, আমার জিনিস মনে নাই। যাই হোক, শক্তির সাথে ক্ষমতার ব্যাপারটা হচ্ছে রিলেটেবল, এই জিনিসটা মাথায় রাখবা। সো এটা তাপমাত্রা খালি হচ্ছে ভ্যারিয়েবল, সো তাপমাত্রার সাথে ডিপেন্ডেন্ট। সো এই হচ্ছে মোটামুটি এটার অ্যান্সার ছিল। সো এটাই ছিল হচ্ছে আমাদের মোটামুটি থিওরিটিক্যাল পার্টটা। কিছু ম্যাথমেটিক্স আছে হয়তো কয়েকটা, সো আমরা এভাবেই আমাদের হচ্ছে অ্যান্সারগুলো করব, যে আমরা একবারে আমাদের থিওরিটিক্যাল পার্টগুলো অ্যান্সার করে করে চলে যাব, ম্যাথমেটিক্যালগুলো পরে করবো। এতে আমি ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবো, কারণ তুমি একটা থিওরিটিক্যাল পার্ট করো আর একটা ম্যাথমেটিক্যাল পার্ট করো, তুমি কিন্তু ফুল মার্কসের মধ্যে ওই একটা সেম মার্কই পাবা। একটা ম্যাথ দাগালেও 1 মার্ক, একটা থিওরি দাগালেও 1 মার্ক। সো থিওরি দাগাইতে কম সময় লাগে, এগুলো আমরা আগে অ্যান্সার করার ট্রাই করবো। এখন থেকে ক্লাসগুলোতে এভাবেই তুমি হচ্ছে প্র্যাকটিসটা করবা, ইনশাআল্লাহ এক্সামে তাহলে অ্যাপ্লাই করতে অনেক ইজি হবে। সো আমরা এখন যেটা করব, আমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখে নিব। সো ভাইয়ারা, আমরা এখন আমাদের পরিবেশ রসায়নের ম্যাথমেটিক্যাল যে পার্টগুলো আছে সেগুলোর সলিউশন দেখব। সো ম্যাথমেটিক্যাল পার্ট শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, মেডিকেলে যে ম্যাথগুলো আসে সোজা কথা অনুশীলনীর কোশ্চেন তুলে দেওয়া থাকে। সো অনুশীলনীর কোশ্চেনগুলো তোমাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে। যারা মেডিকেল ক্র্যাক করে তাদের অনুশীলনীর কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে করতে অ্যান্সারও মুখস্থ হয়ে যায়। সো এমন অনেক ক্যালকুলেশন আসবে যেগুলো আমরা হাতে করতে পারবো না, এটা মেনে নিতে হবে। সো সেইটা হয় তোমাকে ওই সময় স্কিপ করতে হবে, কারণ কোশ্চেনটা এই জন্যই দেওয়া যে তুমি সেটা হচ্ছে স্কিপ যত ভালোভাবে করতে পারবা, বাকি থিওরিটিক্যাল পার্টগুলো তত দ্রুত ওই টাইমের মধ্যে বেশি দাগাইতে পারবা। আর একটা ব্যাপার হচ্ছে পোলাপান যেটা করে, এত প্র্যাকটিস করে যে ওটা হাতে করা যায় না, ঠিক আছে, বাট ওইটার অ্যান্সার সব মুখস্থ করে ফেলে। তোমাকে মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে মুখস্থ বিদ্যা তো আছেই, সো ম্যাথমেটিক্যাল পার্টের
তোমাদের ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে, কেমিস্ট্রির যে ম্যাথগুলো এখন পর্যন্ত আসতে দেখা গেছে ডিরেক্ট অনুশীলনীর ম্যাথ থেকেই তুলে দেয়, এবং ম্যাথ আসার ক্ষেত্রে পরিবেশ রসায়ন একটা ভালো চ্যাপ্টার, আমাদের হচ্ছে গুণগত রসায়ন একটা ভালো চ্যাপ্টার, রাসায়নিক পরিবর্তন থেকে থিওরিটিক্যালি বেশি আসে, ম্যাথমেটিক্যাল মাঝে মাঝে আসতে দেখা যায়, পরিমাণগত রসায়ন থেকে আসে। তো এই হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল পার্টগুলোর চ্যাপ্টার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সো এখন এখানে আমাদের বেশ কিছু ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা একটু দেখি। আমাদের স্লাইডগুলো হচ্ছে 32 পেজে একটা ম্যাথ আছে, আমরা সেখানে চলে যাই। সো আমরা এইভাবেই আমরা কিন্তু কোশ্চিনের মধ্যে ছেড়ে ছেড়ে যাব। সো আলটিমেটলি ওই জায়গায় কোশ্চিনটা বের করে আমরা হচ্ছে ম্যাথগুলো করব। সো আমরা তাহলে দেখবা আমরা অনেক বেশি দাগাইতে পারতেছি অন্যদের তুলনায়। আচ্ছা, সো দেখো এখানে একটা ম্যাথ দিছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, টেম্পারেচার বলছে 0.8 atm চাপে, প্রেসার বলে দিছে, একটি গ্যাসের ঘনত্ব 2.25 গ্রাম পার লিটার, ডি বলে দিছে, আণবিক ভর এম বের করতে বলছে। সো আণবিক ভরের সাথে ঘনত্বের একটা সূত্র আমরা সবাই মোটামুটি জানি যে পিএম ইকুয়ালস টু ডিআরটি, পিএম ইকুয়াল টু কি ডিআরটি, ঠিক আছে। আমার এখানে এম বের করতে হবে, তার মানে এম ইকুয়ালস টু কি ভাইয়া ডিআরটি ডিভাইডেড বাই পি। সো এখন ডি এর ভ্যালু কত, ঘনত্ব হচ্ছে 2.25 বসাই দাও, আর এর ভ্যালু কত বসাবো, দেখো প্রেসার আমার এটিএম এ আছে, নিচে 0.8 বসাই দিলাম। ওকে, টেম্পারেচার কোথায়, 18 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটা হচ্ছে কত 273 প্লাস 18 291 হয়, বাট 91টা কেমন জানো, আমরা হচ্ছে 290 ধরলাম, 91 না ধরে, ঠিক আছে। আর আমাদের আর এর ভ্যালু হচ্ছে, দেখো পি যদি এটিএম এ নিই, ডি ঘনত্ব মধ্যে যে লিটার ব্যাপারটা আছে, মানে ভলিউমের ব্যাপারটা লিটারে, তাহলে তুমি আর কি নিবা লিটার এটিএম ইউনিটে 0.0821, দেখো এখানে 0.8 আছে, তাহলে আমরা যদি এইটাকে লিখি এরকম যে 0.081, আর এর ভ্যালু হচ্ছে 0.0821, তাহলে এইটাকে আমরা যদি এক ঘর পরে লিখে ফেলি, তাহলে দশমিকটা সরাই দিই, তাহলে এটা হয় 0.821 বাদ দিলাম, আর এটা তাহলে কি আসে 10 ইনভার্স, ঠিক আছে। আমরা যদি 10 গুণ করি তাহলে ওই 10 আবার ভাগ করে দেওয়া লাগবে, তাই আমরা 10 গুণ করলাম আবার ভাগ করে দিলাম, তাই 10 ইনভার্স 1 লিখলাম। সো এখন তাহলে আমরা কি করব, 0.8 ইন্টু এখানে 10 ইনভার্স ব্যাপারটা, তাহলে এই যে 0.8 এখান থেকে কিন্তু কেটে গেল, আমরা আশা করি বুঝছি। আচ্ছা, এখন এখানে আছে হচ্ছে 290 আর এখানে আছে হচ্ছে 2.25, সো ব্যাপারটা তাহলে কি দাঁড়ায়, 290 আর 2.25 যদি তুমি হিসাব করো, খুব ইজিলি তুমি কিন্তু এখানে হিসাবটা করতে পারো। খুব ইজিলি কিভাবে হিসাব করতে পারো, তুমি এইখানে আবার দেখো 10 ইনভার্স আছে, এই যে 10 ইনভার্স এটা মানে কি 1/10, তার মানে এই যে নিচে 10 আসলো আর এই যে 0 আসলো, তো 10 এর 0 আর এই 0 কেটে গেল, আলটিমেটলি এই জিনিসটা থাকলো 29 ইন্টু 2.25, সো 29 ইন্টু 2 কত 58, সো 29 এর আবার 4 ভাগের 1 ভাগ মানে কি 58, 2.25 মানে কি 4 ভাগের 1 ভাগ, তাহলে 29 এর 4 ভাগের 1 ভাগ কত 7.5 সামথিং এরকম, মানে 7.25, তাহলে 7.25 মানে ব্যাপারটা প্রায় কাছাকাছি 65.25, মানে মোটামুটি 65 67 এই রেঞ্জে, মানে 60 এর উপরে একটা ভ্যালু। তো দেখো এখন 36 আছে, 36 আছে, 24 আছে, 67 আছে, তুমি বুঝতেই পারতেছো আমরা যেহেতু একটু ভ্যালুটা এদিক ওদিক করছি, অ্যান্সারটা হবে 67। সো এইভাবে আমরা হচ্ছে ম্যাথটা সলভ করতে পারি, তবে এটা অনুশীলনী ডিরেক্ট ম্যাথ, তোমরা যারা প্র্যাকটিস বেশি বেশি করবা মেডিকেলের এক্সামের আগ পর্যন্ত, এটা দেখা মাত্রই তোমার অ্যান্সার আশা করি চলে আসবে। সো এইটা একটা ছিল, আমরা আশা করি পারছি। এরপরে হচ্ছে 35 নম্বর স্লাইডে আর একটা আছে, 35 নম্বরেরটা আমরা যদি একটু খেয়াল করি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি কত। সো আমরা সবাই গতিশক্তির সূত্রটা বারবারই আগেই বলছি যে জানি ইকে সমান 3/2 nRT। এখন এটা তো n কে w/m এ ভাঙছে, তাহলে এটাকে আমরা লিখবো 3/2 n এর জায়গায় w/m RT। সো এখন যেটা করব 3/2, w এর ভ্যালু আছে 14, আণবিক ভর নাইট্রোজেনের কত আমরা জানি 14 28, আর এর ভ্যালু কত বসাবো ভাইয়া, শক্তি ইউনিট জুলে দেওয়া, তাহলে এসআই ইউনিটে নেওয়া লাগবে, আর এর ভ্যালু এসআই ইউনিটে 8.314, সো আমি 8.314 বাদ দিচ্ছি, জাস্ট 8 ধরতেছি। ওকে, টেম্পারেচার কত, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 298, সো এখানে একটু কম ধরছিলাম, ওটা 298 এর জায়গায় 300 ধরে নিচ্ছি, ঠিক আছে, মানে কাছাকাছি আমরা একটা ভ্যালু পাবো, কারণ দেখো এটা 1800, এটা 1 পয়েন্ট, এটা 185, এটা 18, মানে অনেক ডিফারেন্স। সো তুমি ইচ্ছা করলে পারবা। এখন চিন্তা করো, তুমি এখন যদি ক্যালকুলেশনটায় আগায় যাও, তাহলে তোমার কিভাবে তুমি সলভটা করতে পারো। 14 2 28, এটা 1 থাকে, এটা 2 থাকে,
আবার এই 2 দিয়ে 8কে কাটলে থাকে 4, আবার এই 2 দিয়ে 4কে কাটলে থাকে 2। আলটিমেটলি ব্যাপারটা থাকে এরকম যে 3 দুগুণ 6 ইন্টু 300, মানে এটা থাকে হচ্ছে 1800-র আশেপাশে, 1800 জুল। সো 1800 জুল তো আমার অ্যান্সারে নাই, ঠিক আছে। 1800-র আশেপাশে তো একটাই আছে, দেখো 1858, 1800-র ঘরে একটাই আছে, এটা আছে 1 পয়েন্ট, এটা আছে হচ্ছে 185, এটা 18 পয়েন্ট সামথিং। সো আমার 1800-র কাছাকাছি একটাই আছে, তার মানে এটাই হবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছি আমরা এই ম্যাথটা, ক্লিয়ার। ওকে, সো এটাও আমরা দেখছো হাতে ক্যালকুলেশন কিন্তু করে ফেলছি, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে আমরা যেটা পাইছি কাছাকাছি সেটা দেখাইছি। ওকে, সো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 44 নম্বর স্লাইডে একটা ম্যাথ আছে। 44 নম্বর স্লাইডে আমরা চলে যাচ্ছি। এই যে ম্যাথটা, এই ম্যাথটা নিয়ে কথা আছে কিছু। এই ম্যাথটা প্রথম কথা অনুশীলনী থেকে ডিরেক্ট কপি আসছে। এখন প্রশ্ন যে তুমি এই ম্যাথটা নিয়ে যখন ক্যালকুলেশন করতে যাবে তখন ঝামেলায় পড়বে একটা, কিছুতেই ক্যালকুলেশনটা আসলে হচ্ছে না, বা হলেও অনেক সময় লাগবে, টাফ আছে। সো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে তুমি যদি এটা ওই যে ক্যালকুলেশন প্র্যাকটিস করে মুখস্থ থাকে তাহলে দাগাই ফেলতে পারবা ইজিলি। আর না হলে আমি বলবো যেগুলো তোমার মনে হচ্ছে যে ভাইয়া আমি লাস্ট পর্যন্ত ট্রাই করেও মিলাইতে পারবো না, ওগুলো স্কিপ করা বেটার, কিন্তু অন্য জায়গায় থিওরি কোশ্চেনগুলোকে আমাকে মূল ফোকাসটা রাখতে হবে। সো দেখো, তারপর আমি ম্যাথের প্রসেসটা দেখাই দিই। প্রসেসটা হচ্ছে বলছে যে এত গ্রাম অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড একটা মিশ্রণ করা হয়েছে। এই মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? সো কোনো একটা কিছুর মোল ভগ্নাংশ বের করার সিস্টেম হচ্ছে উপরে থাকে নিজের মোল, নিচে থাকে সবার মোল। সো এটা যদি আমি ইজিলি করতে যাই, ধরো মোল ভগ্নাংশ অফ কার্বন ডাইঅক্সাইড সমান কি আসবে, উপরে থাকবে নিজের মোল। সো নিজের মোলটা কিভাবে বের করে, প্রদত্ত ভর বাই আণবিক ভর, তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলটা থাকবে উপরে এন অফ কার্বন ডাইঅক্সাইড, নিচে থাকবে কার্বন ডাইঅক্সাইডের প্লাস অক্সিজেনের মোল নাম্বার, মানে সবার মোল। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোল নাম্বার মানে কি W বাই M, তো W কত 0.573, 0.573, আর হচ্ছে M কত, আণবিক ভর হচ্ছে 44। নিচে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা তো বসানো লাগবে, আর অক্সিজেনেরটা মানে সবারটা নিয়ে টোটালটা। সো টোটাল অক্সিজেনেরটা কত 1.032, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। সো এই ক্যালকুলেশনটা হ্যান্ড ক্যালকুলেশন করা হিউজ টাফ। সো এইটা হচ্ছে তোমাদের স্কিপ করাটা বেটার হবে। তবে আমাদের যারা হচ্ছে টপ করে, আমি আবারও বলতেছি, তাদের প্রিপারেশন থাকে খুবই সলিড, তারা হচ্ছে অনুশীলনীগুলো এত প্র্যাকটিস করে যে এইসব দেখে দেখে না করে দাগাই ফেলে। মেডিকেলের প্যাটার্নটা এখন পর্যন্ত এইরকমই আছে, মানে যে ম্যাথগুলো আসে। সো এইটার ভ্যালু আসলে আসে, এটার অ্যান্সার আসে হচ্ছে এইটা 0.287, ঠিক আছে, এটার অ্যান্সার আসে হচ্ছে 0.287। সো আগের দুইটা আমি কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন করে দেখাইছি, বাট এইটার ক্ষেত্রে তোমাদেরকে একটু বুঝতে হবে যে কোন জায়গায় কোন রুলসটা অ্যাপ্লাই করা উচিত। ওকে, সো আরেকটা আমাদের আছে, সেটা হচ্ছে 185 নাম্বার স্লাইডে। সো 185 নাম্বার স্লাইডে আমরা চলে যাচ্ছি। অনেক পড়ে ফেলছি না আমরা, অনেক পড়ে ফেলছি কিন্তু। 185 নাম্বার স্লাইডে একটা ম্যাথ আছে। ওকে, এইখানে একটা ম্যাথ বলছে, তো চলো আমরা এটা একটু দেখি। এখানে যেটা বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 300 ml পরিমাণ একটি গ্যাসকে একই চাপে রেখে, মানে চাপ স্থির, 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসা হলে আয়তন কত? তার মানে ব্যাপারটা হচ্ছে 27 ডিগ্রি, এটা হচ্ছে T1 টেম্পারেচার, 300 ml এটা হচ্ছে V1 আয়তন, 7 ডিগ্রিতে নিয়ে গেছে, মানে এটা হচ্ছে T2, এবং এই T2 তে এটা V2 কি হবে? সো আমরা জানি V আর T এর মধ্যে সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল। তো সূত্রটা যখন জেনারেট করা একদিকে নিয়ে আসা হয়, তাহলে V is proportional to T, তাহলে V by T equals to constant, তাহলে V2 by T2 equals to V1 by T1। সো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, V2 by T2 equals to V1 by T1, আমার লাগবে হচ্ছে V2, তাহলে V2 সমান আসবে হচ্ছে V1 কত ভাইয়া 300, T1 কত 27 ডিগ্রি, এই প্লাস 273, 27 আর 273 কত হয় 300 কেলভিন, এটাও 300, আর এইদিকে যে T2টা নিচে ছিল এটা উপরে চলে যাবে, সেটা হচ্ছে 7 ডিগ্রি, মানে 273 প্লাস 7 280। সো আলটিমেটলি কি হইলো ভাইয়া, 300 300 কেটে গেল, অ্যান্সার আসলো হচ্ছে 280, ভি এর ইউনিট ছিল ml এ। সো এইটা হচ্ছে অ্যান্সারটা কত দেখো 280 ml। সো আমরা আশা করি বুঝতে পারছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের পরিবেশ রসায়নের পার্টগুলা ছিল। পরিবেশ রসায়নে আমরা
থিওরিটিক্যাল পার্ট দেখলাম, ম্যাথমেটিক্যাল পার্ট দেখলাম, কিছু সাজেশন থাকলো কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। প্রথমে থিওরিটিক্যাল পার্টগুলোতে আমরা অ্যান্সার করব, ম্যাথমেটিক্যালগুলো পরে ধরবো, যেটা আমার একটু টাইম কনজিউমিং। তাহলে এনাফ তুমি হচ্ছে টাইম পাবা কোশ্চেনগুলো রিড আউট করার জন্য, ভালো এক্সামের জন্য। আর আমরা প্রথম দিকে যে কাজটা করছি, তোমাদের ইম্পর্টেন্ট টপিকের একটা চার্ট ধরাই দিছি, সে চার্টটা মনে রাখতে পারো। আর এখানে অনুবন্ধী অ্যাসিড ক্ষারের জায়গাটা তোমার একটু মিসিং মনে হইতে পারে। সো অনুবন্ধী অ্যাসিড ক্ষারটা ভাইয়ার তরফ থেকে, ভাইয়া এই সাজেশনটা দিলাম, অনুবন্ধী অ্যাসিড ক্ষারের একটা জিনিস তুমি মাথায় রাখবা, সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিডে সবসময় মনে রাখবা একটা প্রোটন বেশি থাকবে, একটা প্রোটন বেশি থাকবে, মানে একটা এইচ তুমি যোগ করে দিবা। যদি তোমাকে বলে নিচের কোনটি অনুবন্ধী অ্যাসিড, তাহলে ধরো তুমি কি করবা, ধরো SO4 মাইনাস আছে, এটার অনুবন্ধী অ্যাসিড জিজ্ঞাসা করছে, তাহলে ওই যে একটা অ্যাসিড তুমি একটা হচ্ছে হাইড্রোজেনকে বেশি লিখবা, আর অনুবন্ধী ক্ষারে কি করবা, একটা হাইড্রোজেন কমায় লিখবা। ঠিক আছে, এই প্যাটার্নটা এই কোশ্চিনে, বিগত বছরের কোশ্চিনগুলোতে এইটা আমার মিসিং মনে হয়েছে। সো এইটা ভাইয়ার তরফ থেকে একটা বোনাস ছিল। আর আমরা মোটামুটি ওভারঅল তোমাদেরকে যা পড়াইলাম এখন পর্যন্ত, তোমার একাডেমিকে তো কাভার হবেই, তোমার অ্যাডমিশনে যে তুমি বেশ আগায় থাকবে অন্যদের থেকে, কারণ তুমি মেডিকেলের প্যাটার্ন বুঝে ফেলছো। এই জিনিসটা তোমার অনেকখানি হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো তুমি ক্লাসে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেটা ভাইকে জানাইতে পারো, যদি কোনো সাজেশন থাকে সেটা জানাইতে পারো। ইনশাল্লাহ সামনের বেশ কিছু জটিল চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে খুব দ্রুতই দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।